হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টক উইথ সুমিতের আরেকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয় এবং বিজনেসে এটার ইম্প্যাক্ট কিরকম সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম, বাট আমরা সবাই কোডিং নিয়ে কথা বলি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা, সেই জিনিসটা নিয়ে এখন আমরা আজকে আলোচনা করব। এবং সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেশায়, কিন্তু তিনি একই সাথে আমাদের সবার কাছে কমিউনিটিতে অত্যন্ত শ্রদ্ধেয় এবং খুবই প্রিয় একজন মানুষ। এবং তিনি হচ্ছে বহুদিন ধরেই আসলে এডুকেট করে যাচ্ছেন এই এই কমিউনিটিকে। তিনি ফ্রি, তার ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি প্রচুর পরিমাণ টিউটোরিয়াল প্রোভাইড করেন এবং একই সাথে তিনি এডুকেটর হিসেবে তার কোর্সও আছে। সো সব জায়গাতেই তিনি আসলে কাজ করছেন। সো তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তার অভিজ্ঞতা অনেক কিছু। এই এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা মূলত তার কাছ থেকে জানবো। তো আমাদের আজকের অতিথি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় রাব্বিল ভাই। সো আসসালামু আলাইকুম রাব্বিল ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমাকে শুনছেন সবাইকে সালাম দিচ্ছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো সুমিত দাকে এর আগেও আমি দেখেছি, বাট এইভাবে আসলে কথা বলা হয়ে ওঠেনি কখনো। তো যাই হোক, এটা আসলে আমাদের দুইজনের মাঝখানে একটা ভালো অপরচুনিটি নলেজ শেয়ারিং এর। নট অনলি আমাদের দুইজনের মধ্যে, বা আমাদের যারা কমিউনিটিতে আমাদেরকে ফলো করে বা আমাদের ভিডিও দেখে বা আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নেয়, তাদের জন্য আমি মনে করি যে এই ধরনের যে আয়োজন, যে কোনো একটা বিষয় নিয়ে স্পেসিফিক ভাবে আলোচনা করা, এটা যথেষ্ট পটেনশিয়াল একটা বিষয়। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো সুমিত ভাই, আপনি প্রশ্ন করে শুরু করবেন না আমি আমার দিক থেকে শুরু করব? আচ্ছা ভাইয়া, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে বলার আগে আমরা একটু আপনার সম্পর্কে একটু আগে জানবো। সেটা হচ্ছে আপনার ছেলেবেলা কোথায় বড় হয়েছেন, প্লাস আপনার স্কুল কলেজ, হ্যাঁ, পড়াশোনা নিয়ে যদি একটু বলতেন, তারপরে আমরা আসলে আজকের টপিকে আসবো। আচ্ছা, আমার পড়াশোনার যে ইয়াটা, মানে আমার পাস্ট যে লাইফটা, এটা কিন্তু মানে যথেষ্ট মানে বিচিত্রময় একটা বলতে গেলে। আমার বাবা সরকারি চাকরি করতেন। তো সরকারি চাকরি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার হইতেন। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমার স্কুলের সংখ্যাও অনেক, আবার বিভিন্ন জায়গাতে আমি থেকেছি। আমার গ্রামের বাড়ি গাইবান্ধায়। গাইবান্ধাতে আমি ক্লাস 1 থেকে 2 পর্যন্ত গাইবান্ধায় পড়ছি। তারপরে আবার গাইবান্ধার পাশে আরেকটা থানা আছে, পীরগঞ্জ নাম, সেটা হচ্ছে রংপুরের আন্ডারে। ওখানে ক্লাস 5 থেকে 7 পর্যন্ত পড়ছি। দেন ক্লাস 7-এ আমি যখন লোকাল মানে মফস্বলের স্কুলে ছিলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমার ভালো কিছু করার জন্য আমার শহরে যাওয়া দরকার। তখন আমি চলে গেলাম রংপুরে। রংপুরে গিয়ে প্রথমে তো ভালো স্কুলে চান্স পাই নাই। তখন লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ আছে রংপুরে, জাহাজ কোম্পানির মোড়ে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলাম। দেন আমার মনে হয় যে আমার আজকে এতদূর পর্যন্ত যে আসা, তার শুরুটাই আসলে আমার হয়েছিল ওই লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, ওখান থেকে। কারণ তার আগে হতো কি, গ্রামের 8-10টা সাধারণ ছেলের মতো দেখা যাচ্ছে যে খুব বেশি পড়াশোনাতে আমি নিজেও ভালো ছিলাম না, বা আমাকে কেউ গাইড করবে বা ভালো গাইড পেয়েছি এরকমও কোনো কিছু ছিল না। আমার স্টার্টিংটা আসলে ওখানে হয়েছে। দেন ক্লাস 7 থেকে 7-8 লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে পড়লাম। তারপরে 8 থেকে এসএসসি পর্যন্ত রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়লাম। দেন ইন্টারমিডিয়েটে এসে রংপুর ক্যান্ট পাবলিক কলেজে পড়েছি আমি। দেন তারপরে তো ইউনিভার্সিটি রুয়েটে আসলাম। তো আসলে আমার ইচ্ছা ছিল এই টেকনিক্যাল কোনো কিছু করা, মানে টেকনোলজি নিয়ে কোনো কিছু করা। এই প্রোগ্রামিং বলেন, কম্পিউটার সায়েন্স বলেন, এগুলোর প্রতি আমার ঝোঁক আগে থেকেই ছিল। বাট আমার বাবা মা চাইতো যে ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন ইঞ্জিনিয়ার বলতে আসলে দেখা যাচ্ছে লোকালি মানুষ কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো বেশি বোঝে। ইঞ্জিনিয়ার মানে বোঝে যে হচ্ছে বাড়িঘর বানাতে হবে, রাস্তাঘাট বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, এরকম একটা প্রচলন কিন্তু সবার মধ্যে আছে। তো যাই হোক, বাবা মার ইচ্ছা থেকেই কিন্তু রুয়েটে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হই। বাট সিভিল ইঞ্জিনিয়ারিং বাবা মার স্বপ্ন আমি পূরণ করছি, আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েছি। বাট পাশাপাশি প্রোগ্রামিংটাও কিন্তু আবার পাশাপাশি চালিয়ে গেছি। তো যখন আমি প্রথম রুয়েটে এসে দেখা যাচ্ছে যে ডুয়েল ক্যারেক্টার প্লে করতেছি, একে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, আবার দেখা যাচ্ছে রাতে এসে প্রোগ্রামিং প্র্যাকটিস করতেছি, তখন এই যে সময়টা আমার গেছে, এটা খুবই হার্ড টাইম গেছে একটা আমার। মানে একটা সময় এরকম হয়ে গেছে যে আমি কোনটা ছেড়ে আসলে কোনটা করব। মানে এরকম প্রেশার ক্রিয়েট হয়ে যেত যে হচ্ছে দেখা যাচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কোনো সেমিস্টারে 5টা সাবজেক্টের মধ্যে 3টাতে ফেল করছি আমি। আমার এরকমও গেছে। এবং ফাইনালি আমি যখন 4th ইয়ার কমপ্লিট করি, তখন অলরেডি আমার 9টা সাবজেক্টে ফেল। 9টা সাবজেক্টে ফেল নিয়ে আমি 4th ইয়ার কমপ্লিট করছি। দেন তারপরে রুয়েট থেকে আমার বন্ধু বান্ধব সব বের হয়ে গেল। তখনও কিন্তু আমি ক্যারিয়ার নিয়ে কনফিউজড যে কি করব আমি। আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং জব করব, না প্রোগ্রামিং যেটাকে আমি এতদিন ধরে প্র্যাকটিস করে আসতেছি সেদিকে যাব। তো
তো ফ্যামিলি মেম্বার একদিকে একটা পরামর্শ দেয়, দেখা যাচ্ছে যে আমার ভাই হচ্ছে আমার সব থেকে বড় মোটিভেটর। আমার ভাই একটা ইনফরমেশন দেয়, আমার নিজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মানে কনফিউজড মধ্যে ছিলাম কি আমাকে আসলে রাইট পরামর্শটা দেবে। তো তখন আমার মনে হলো যে না, আমি যাই করি আমার যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে আমি সেটাই করি। দেন তারপরে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সিভিলের কোনো জবে আমি আসলে কখনোই ট্রাই করি নাই, বা সিভিলের জব করব এই ধরনের কোনো চিন্তা ভাবনাও আমার ছিল না। দেন রাজশাহীতে অনেকদিন যেহেতু ছিলাম এবং রাজশাহীতে কোচিং সেন্টারের সঙ্গে আমি যুক্ত ছিলাম, রাজশাহীতে আমার নিজেরও একটা কোচিং সেন্টার ছিল। রাজশাহীর অনেকেই আমাকে এই কোচিং সেন্টারের সুবাদে লোকাল যারা আছে তারা অনেকেই চেনে স্কুল কলেজের। তো এই লোকাল পরিচিতির সুবাদে রাজশাহীতে বেশ কিছু স্টার্ট আপ সফটওয়্যার কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে। তার মধ্যে স্টেপ আপ আইটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আছে, এটা পদ্মা আবাসিক এলাকায়। ওখানে ভাইদের সাথে আমার পরিচয় আগে থেকেই ছিল। তো ওনাদের সাথে আমি কাজ করা শুরু করলাম ফার্স্ট আমার কাজ শুরু হলো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দিয়ে। আমি অ্যান্ড্রয়েড থেকে আসলে আমার ডেভেলপমেন্টের যাত্রাটা শুরু। দেন স্টেপ আপ আইটিতে কাজ করতে করতে আপনার আইসিটি মিনিস্ট্রি থেকে কিছু প্রজেক্ট আসলো রাজশাহীতে, ট্রেনিং প্রজেক্ট। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস অ্যান্ড গেমস ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট হলো। সেই প্রজেক্টের ট্রেনার হিসেবে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাসাইন হয়েছিলাম, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে ওই প্রজেক্টের আন্ডারে প্রায় 6 থেকে 7 মাস আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছিলাম। তো এই যে আগে থেকে কোচিংয়ের সাথে সম্পৃক্ত থাকা, প্লাস হচ্ছে প্রোগ্রামিংয়ের উপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস দেওয়া, তারপরে নাটোরে যে আর্মি ইউনিভার্সিটি আছে সেখানেও ক্লাস নিয়েছি আমি। এছাড়া রাজশাহীতে সিবিএ আইটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট নামে আর একটা সফটওয়্যার কোম্পানি আছে, তারা সফটওয়্যার প্রোডাকশন করে আবার ট্রেনিংও দেয়। তো সেখানে আমি অ্যাজ এ ট্রেনার আমি রোল প্লে করি। তো সেখান থেকে আসলে আমার মেইন যে পুঁজি আসলে বা শেখা বা অর্জন আসলে সেখান থেকেই হয়ে যায় আমার। দেন আমি রাজশাহীতেই স্টে করার চিন্তা ভাবনা করেছিলাম, বাট আমার ওয়াইফ ফার্মাসিস্ট, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে মাস্টার্স করছে। তো ওর তো আসলে রাজশাহীতে কোনো জব স্কোপ নাই। তখন আমি চিন্তা করলাম যে রাজশাহীতে থাকতে পারবো না আমি, বা থেকে আমার কোনো লাভ নাই। তখন আমি ঢাকায় শিফট করলাম। তো ঢাকায় শিফট করে এখন আমি চিন্তা করলাম যে মানে কোথায় জব করব ঢাকায়। কারণ একে আমার সার্টিফিকেট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, আর এক্সপিরিয়েন্স হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স। বাট এইটা কিন্তু আমি সব কোম্পানিকে বোঝাতে পারবো না। ম্যাক্সিমাম কোম্পানি দেখা যাবে যে আমার সিভিতে সিভিল ইঞ্জিনিয়ার, পিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার দেখেই কিন্তু আমার সিভি আউট করে দেবে। বাট আমি যে এই ফিল্ডে কাজ করে আসছি বা এই ফিল্ডে পারি, এইটা কিন্তু কেউ দেখতে যাবে না। তো যাই হোক, যে কয়েকটা কোম্পানিতে আমি সিভি ড্রপ করছি, সিভি ড্রপ করার ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি সেটা হচ্ছে আমার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট লিখেছিলাম বিএসসি ইঞ্জিনিয়ার, নট সিভিল ইঞ্জিনিয়ার। জাস্ট আমি লিখতাম বিএসসি ইঞ্জিনিয়ার। এখন সেটা সিভিল হোক আর সিএসসি হোক এরকম স্পেসিফিক ভাবে লিখতাম না, কারণ আমি জানি স্পেসিফিক লিখলে দেখা যাচ্ছে যে আমার সিভি ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আউট হয়ে যেতে পারে। দেন যে কয়েক জায়গাতেই আমি সিভি ড্রপ করছি, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সের কারণেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই আমাকে ভাইভাতে ডাকছে। তো ভাইভা যখন আমি ফার্স্ট ফেস করি, ভাইভাতে ফার্স্ট আমার ওয়ার্কটাই ছিল যে আমার সিভিতে বিএসসি ইঞ্জিনিয়ার লেখা আছে, এই বিএসসি কিন্তু কম্পিউটার সায়েন্সে না, এটা সিভিলে। তো দেখা যাচ্ছে যে ভাইবার শুরুতেই যারা ভাইবা আমার নিত তারা একটা কনফিউশনের মধ্যে পড়ে যেত যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে, এই ভাইবা বোর্ড পর্যন্ত আসলো কিভাবে। তারপরে ভাইবা চলতো, তখন আমি শুরুতেই এই কনফিউশনটা ক্লিয়ার করে দিতাম যে আমি সিভিতে বিএসসি ইঞ্জিনিয়ার লিখছি, আমি কিন্তু বিএসসি ইন কম্পিউটার সায়েন্স না, বিএসসি ইন সিভিল। দেন তারপরে জবে আমি যেখানেই কম্পিটিশন করেছি তারা তো সবাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অথবা আইটি কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাদের সঙ্গে কম্পিট করেই কিন্তু আসলে আমি জবটা পেয়েছি এবং এখনও জব করছি। এবং নট অনলি দ্যাট, আমি আমার মনে হয় যে আমাদের যে আমি যেখানে জব করি সেখানে আমি আমার ডিপার্টমেন্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারতেছি এ পর্যন্ত। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আর বিয়ে শাদী করেছি আমার শ্বশুরবাড়ি রংপুরে। আমার একটা ছেলে আছে, ছেলের বয়স 4 বছর হচ্ছে। তো এই হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আর ঢাকায় আমি মোহাম্মদপুরে থাকি, জব করি গুলশানে। আর মোহাম্মদপুরে থাকার মেইন রিজন যেটা, সেটা হচ্ছে যে আমরা 2 ভাই ঢাকায় পাশাপাশি থাকি। আমি সেক্ষেত্রে 8 নাম্বার রোডে থাকি আর আমার বড় ভাই থাকে 12 নাম্বার রোডে। 2 ভাই পাশাপাশি থাকার কারণে দেখা যাচ্ছে যে কোলাবোরেশনটা অনেক ভালো হয়। আচ্ছা তো এই হচ্ছে আমার ব্যক্তিগত যে পরিচয় সেটা। ভাইয়া, আপনার পুরো ব্যক্তিগত যে পরিচয়টা আপনি দিলেন এটা একটা স্টোরির মতো ছিল। তো এই স্টোরিটা শুনলে আই থিঙ্ক অনেক প্রশ্নের উত্তর আসলে এর মধ্যেই ছিল, কারণ আপনার লাইফে যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলোই কিন্তু আমাদের কাছে প্রশ্ন হিসাবে আসে যে আমি সিএসসি না, আমি নন সিএসসি, আমি কি পারবো, এরকম অসংখ্য প্রবলেম। এবং আপনি যে সময়টার কথা বলছেন সেই সময়ের
সিচুয়েশন আরো খারাপ ছিল বর্তমানের থেকে। এখন যেমন একজন নন সিএসসি সিভি দিলে একেবারে হয়তো সব কোম্পানি রিজেক্ট করে না, অনেক কোম্পানি সুযোগ দেয় যদি প্রোফাইলটা ভালো হয়। অনেক কোম্পানি এখন ওই প্র্যাকটিসটা থেকে সরে আসছে, তারা দেখে যে কি কাজ করছে, কি এক্সপিরিয়েন্স আছে, কি স্কিল আছে। বাট একটা সময় কিন্তু এটা ছিল না, দেখা যাচ্ছে যে সার্টিফিকেট দেখতো, তারপরে হচ্ছে গ্রাজুয়েশন দেখতো। এই প্র্যাকটিসটা থেকে কিন্তু বাংলাদেশ অনেক সরে আসছে, অনেক কোম্পানি সরে আসছে। তো আমার মনে হয় যারা নন সিএস ব্যাকগ্রাউন্ডের আছে বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছে, তাদের যদি স্কিল থাকে, তাদের যদি প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকে, শুধুমাত্র সরকারি পোস্টগুলো ব্যতীত, কারণ সরকারি ক্ষেত্রে তো কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, আমার মনে হয় বেসরকারি সেক্টর যে কোনো জায়গাতে চাকরি করার জন্য তারা ফিট। বাট এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিনিমাম গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। আপনি যদি গ্রাজুয়েট না হন, তাহলে তো একটা কোম্পানির যে এইচআর ডিপার্টমেন্ট, তাদের তো একটা রুলস রেগুলেশন থাকে। দেখা যাচ্ছে যে আপনি এসএসসি পাস করে, আপনি খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি খুব ভালো স্কিল আছে, বাট আপনি এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা ডিপ্লোমা, তখন কিন্তু অনেক ভালো কোম্পানি আছে যাদের এইচআর এর যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলোর মধ্যে আপনি পড়ে যাবেন, তখন কিন্তু আপনার আসলে ওই স্কোপটা তৈরি হবে না। তো এই জন্য আমি বলবো যে এই কথাটা আমি সবাইকেই বলি যে আপনি যাই করেন, পড়াশোনাটা চালান, গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন। যদি গ্রাজুয়েশনটা কমপ্লিট না করেন, তাহলে দেখা যাবে যে অনেক কোম্পানির মিনিমাম রিকোয়ারমেন্টই আপনি ফুলফিল করতে পারতেছেন না। জি ভাইয়া, আপনি এখানে খুব সুন্দর একটা আপনার যে লাইফের স্টোরিটা বললেন, সেখানে মানে এই প্রশ্ন যখন আমরা পাই, মানে আমাকেও যখন কেউ করে, আমি কিন্তু এই উত্তরটাই দেই। যেমন বলে আমার কম্পিউটার সায়েন্সের কাজগুলো করতে ভালো লাগে, আমার প্রোগ্রামিং করতে ভালো লাগে, কিন্তু আমার যে একাডেমিক স্টাডি সেটা আমার ভালো লাগে না। তো আমি তাহলে কি করব? তো আমিও কিন্তু তাদেরকে এটাই বলি যে আপনাকে গ্র্যাজুয়েশনটা যেন কমপ্লিট হয় সেই ব্যবস্থা করেন। সেটা যদি কোনো মতে টেনে টুনে পাসও হয়, বাট অ্যাটলিস্ট ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেন এবং আপনার 90% সময় আপনি প্রোগ্রামিং এ দেন, 10% সময় দিয়ে অ্যাটলিস্ট পাসটা করে আসেন। সো যেটা ভাইয়া আর কি আজকে বললেন, আপনিও বললেন আর কি। সো এবং আপনার লাইফেও আপনি তাই করেছেন, যে বললেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমি আসলে টেনে টুনেই পাস করেছি বলতে গেলে। জি 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 জি। আচ্ছা ভাইয়া, এখানে ছোট্ট একটা পয়েন্ট আমি জাস্ট একটু আপনার সাথে আমার সিমিলারিটি আছে সেটা বলে নিয়েই আমরা আসলে মেইন টপিকে চলে যাব। সেটা হচ্ছে আপনি রংপুরের ছিলেন, মানে রংপুরেরই ছেলে, আর আমি হচ্ছে আপনার মতোই। আমারও জীবনে 8টা স্কুলে পড়া হয়েছে 1 থেকে এর মধ্যে, এবং আমার এসএসসি রংপুর জেলা স্কুল থেকে, এবং আমার ওই ক্লাস 9-এ ছিলাম আমি এক বোর্ডে, খুলনা যশোর বোর্ডে, এবং তারপরে আবার ক্লাস 10-এ বাবা সরকারি চাকরি করার কারণে আমাকে আবার চেঞ্জ হয়ে রংপুর জেলা স্কুলে যেতে হয়। তো রংপুর ছিল আমার খুবই প্রিয় একটা জায়গা। রংপুর জেলা স্কুলে যখন ছিলেন তখন মানে রংপুরে থাকতেন কোথায়? ধাপ বলে একটা জায়গা আছে, আপনি চিনবেন। জেলা হ্যাঁ, ধাপে আমিও ছিলাম। যাই হোক, হয়তোবা সেই সময় আমাদের যদি কোনো পরিচয় হতো, হয়তোবা দেখা সাক্ষাৎ হয়ে যেত। আমি ছিলাম হচ্ছে সম্ভবত ওই সময় 2002 ব্যাচ আর কি, 2002 সালে আর কি আমার এসএসসি পাস। সো সেই হিসাবে করলে হয়তো মানে আমি জানি না মিলবে হয়তো। তো 1 বছর আমার রংপুরে থাকা হয়েছে, এবং খুবই ভালো মানুষ ছিল ওইখানে। মানে আমি রংপুরে গিয়ে সবচেয়ে মজা যেটা পেতাম, সবাই তুমি করে বলতো, একটা আপন একটা ইয়ে ছিল। এখন তো ধরেন বাংলাদেশে যেটা আমি দেখি যে কাউকে তুমি করে বললে অনেকে আবার অফেন্ডেড ফিল করে, বাট রংপুরে আমি দেখেছি মানুষ খুব দ্রুত, আমার খুব সিনিয়র একজনকেও তুমি করে বলছে। তো এটা একটা আত্মীয়তার মতো লাগতো আর, খুব ভালো লাগতো আর কি জিনিসগুলা। তো যাই হোক, তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আর কি। তো রংপুর থেকে যখন চলে আসি আমি ঢাকাতে আবার, তখন আমার আসলে খুব কষ্ট, মানে খারাপ লেগেছিল, কারণ রংপুরের বন্ধুগুলোর সাথে আমার এখনো যোগাযোগ আছে, বাকি সব বন্ধুই কিন্তু ডিটাচড হয়ে গেছে। সো এই এক্সাম্পলটা একটু দিলাম আর কি। যাই হোক ভাইয়া, আজকে আমাদের যে টপিকটা ছিল যে আমরা সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা এই ব্যাপারটা নিয়ে, তো এটা ভাইয়া আপনি খুব ভালো করে বোঝেন, আমার যেহেতু টুকটাক কাজ করার একটু অভিজ্ঞতা আছে, বাংলাদেশ মার্কেট বলেন বা বাইরে, তো আমরা জানি যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ইনফ্যাক্ট এটার কারণেই সবকিছু এদিক ওদিক হয়ে যায় আর কি। তো কিন্তু অনেকেই হয়তো যারা আসলে বিগিনার, বিগিনারদের জন্য এই টপিকটা যদিও না, বাট তারপরেও আমি বলবো এটা মাথায় রেখেই আসলে আগানো উচিত। মানে আপনি কি রেকমেন্ড করেন যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা প্রথমে আপনি একটু বলবেন আমাদেরকে, তারপরে হচ্ছে যে একজন বিগিনার এবং একজন ইন্টারমিডিয়েট তারপরে অ্যাডভান্স, তার জার্নিটা কিরকম হওয়া উচিত এইটাকে টার্গেট করে। আচ্ছা, এইখানে আমি যেটা বলবো যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেক ভাস্ট একটা বিষয়, এটা অনেক লার্জ একটা ফিল্ড, এবং এখানে কাজ করার প্রচুর সুযোগ আছে, এবং পড়াশোনাও কিন্তু এখানে অনেক বেশি। আপনার ডেভেলপমেন্ট বলেন, কোডিং বলেন, ডিজাইনিং বলেন, এগুলোর থেকেও কিন্তু এই সেক্টরটা অনেক বেশি ডিফিকাল্টও আমি বলবো। তো যারা একেবারে রুট লেভেলে আছে বা বিগিনার আছে, আমি তাদেরকে অবশ্যই বলবো যে এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা আছে এটা নিয়ে এই মুহূর্তে কনসার্ন না হওয়ার জন্য। কেননা এই মুহূর্তে যদি কনসার্ন হয় তারা, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, যেহেতু বিষয়টা অনেক কমপ্লেক্স একটা বিষয়। তো
কমপ্লেক্স হলেও এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই বিষয়টা তাদেরকে মাথায় রাখতে হবে যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলে কিছু একটা আছে। বিগিনার লেভেল থেকে যদি এই বিষয়টা তারা মাথায় না রাখে তাহলে পরবর্তীতে কিন্তু ওই প্র্যাকটিসে তারা আসতে পারবে না। বিষয়টা ঠিক এরকম যে আপনি যখন ক্লাস 3-তে পড়েন বা ক্লাস 4-এ পড়েন তখন কিন্তু আপনি জানেন যে বুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হয়, রুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হয়। আপনি জানেন কিন্তু বিষয়টা যে ঢাকা মেডিকেল কলেজে পড়লে আমি ভালো ডাক্তার হতে পারবো। এই নলেজটা কিন্তু ছোটবেলা থেকে আপনার ছিল। বা বিদেশের বাইরে গিয়ে যদি আমি মাস্টার্স করি তাহলে আমার ভ্যালুয়েশনটা ভালো হবে, আমার আমেরিকা গেলে এটা হবে। তাহলে এই যে জানার যে বিষয়টা, আপনি কিন্তু যখন একদম স্কুলে পড়েন তখন কিন্তু এই বিষয়টা আপনি জানেন, বাট তখন আপনার বুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হয় আপনি জানেন, বাট বুয়েটে পড়ার ক্যাপাবিলিটি কিন্তু তখন আপনার হয় নাই। তো যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে ঠিক সেরকম, যে তারা এখন যে রুট লেভেলে আছে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং নামে যে একটা বিষয় আছে বা এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা ভবিষ্যতে গিয়ে তাদেরকে যে এই বিষয়টা ফেস করতে হবে, এই যে মেন্টাল প্রিপারেশনটা এটা আগে থেকে থাকতে হবে। এটা আগে থেকে যদি না থাকে তাহলে হবে কি, মানে ওই যে ছোটবেলা থেকে আপনি জানতেন যে বুয়েটে পড়লে আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি যদি নাই জানতেন ছোটবেলা থেকে তাহলে আপনার ভেতরে কিন্তু এই ড্রিমটা তৈরি হতো না। মেডিকেলে পড়লে আপনি ডাক্তার হবেন, এই ড্রিমটা আপনি জানেন, এই কারণেই কিন্তু আপনার ভেতরে ড্রিমটা তৈরি হয়েছে। তো যারা আজকে বিগিনার আছে তাদেরকেও এর জন্য ড্রিম তৈরি করার জন্য, যে ভবিষ্যতে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যে ফিল্ড আছে এই ফিল্ডে গিয়ে আমি ভালো কিছু করব বা ভালো একটা পারফরমেন্স করতে পারবো আমি, এই বিষয়টা এখন থেকে তাদেরকে জানতে হবে, যাতে করে তাদের ভেতরে ওই ড্রিমটা তৈরি হয়। ধীরে 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 গ্র্যাজুয়ালি ওই প্র্যাকটিসটা তাদের ভেতরে তৈরি হয়। কারণ এই প্র্যাকটিসটা কিন্তু একদিনে তৈরি হওয়ার না। আপনি HTML CSS হয়তো বা 7 দিন 15 দিনে 1 মাস 6 মাস স্টাডি করলে পারবেন, বাট সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আসলে এই অল্প সময়ের স্টাডি দিয়ে আপনার হবে না। বাট এই প্র্যাকটিসটা প্রথম থেকেই আপনার ভিতরে গ্রো করতে হবে, ডে বাই ডে গ্রো করতে হবে। বছরের পর বছর যাবে, আপনি আজকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছেন, আপনি তো সারা জীবন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার থাকবেন না। আপনি একটা সময় অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, আপনি এক সময় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন। যখনই আপনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেলেন তারপরে আপনি টিম লিড করবেন, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, আপনি ম্যানেজার হবেন। দেন আইটি ক্যারিয়ারে ম্যানেজার লেভেলের পর থেকে উপরের দিকে যদি আপনি যান, সিনিয়র ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা CTO যারা আছে, অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসার আছে, চেঞ্জ ট্রান্সমিশন অফিসার আছে, ক্যারিয়ার পার্টটা তো ভাই অনেক বিশাল। তাহলে ওই উপরের দিকে গিয়ে কিন্তু তখন আর আসলে আপনার এই কোডিং এর বিষয়গুলো আসবে না, তখন আপনাকে ডিসিশন মেকার হতে হবে, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন আপনাকে ব্যবসা করতে হবে। ফাইনালি কি, পৃথিবীতে সবকিছুর মূলে কিন্তু ব্যবসা। আপনি আজকে যে 2 লাইন কোড লিখতেছেন, আপনি একটা সাপোর্ট জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাই আইডি বা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট টেবিল লিখতেছেন, আপনি 1 লাইন কোড লিখতেছেন, আপনাকে বুঝতে হবে যে এই 1 লাইন কোডের গুরুত্ব কত। আপনি ডাটাবেজে একটা ইনসার্ট কোয়েরি চালাচ্ছেন, আপনাকে বুঝতে হবে এই যে ইনসার্ট কোয়েরিটা আপনি চালাচ্ছেন এটার ফিউচারটা কি, এটার গুরুত্বটা কি। তো শুরু থেকেই যদি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিসটা তৈরি হয়, গ্র্যাজুয়ালি তৈরি হয়, তাহলে হবে কি একটা পর্যায়ে গিয়ে আমাদের কমিউনিটিতে আমরা খুব ভালো সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার পাবো। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের কমিউনিটিতে ভালো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার আসলেই নাই। হয়তোবা একদম টপ লেভেলের 2-1টা কোম্পানিতে হয়তোবা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার আছে এবং তারা পারফর্ম করছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কমিউনিটিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, দেশের বাইরে কি হচ্ছে সেটা আমি ওভাবে বলতে পারবো না, বাংলাদেশের ইন্ডাস্ট্রির প্র্যাকটিসে যেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার আসলেই নাই, এবং এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছেই না, এবং এইটা যে গুরুত্ব দিতে হবে এটার কিন্তু কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আপনি দেখবেন যে কোনো একটা সফটওয়্যার ফার্মে যদি বা কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যদি 20 জন থাকে, 20 জনের ভেতরে দেখবেন যে একজনকেও আপনি সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন না। দেখা যাবে যে ম্যাক্সিমামই কোডার, ম্যাক্সিমামই টিম লিডার, বাট রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার নাই। তো এই কারণে হচ্ছে কি, আমাদের দেশে যে সফটওয়্যারগুলো ডেভেলপ হচ্ছে সেগুলো কিন্তু 2 ভাবে ডেভেলপ হচ্ছে। একটা হচ্ছে ফ্রম ক্লায়েন্ট ডিমান্ড, যে আমি রাব্বিল ক্লায়েন্ট আর আপনি সুমিত হচ্ছে ডেভেলপার। আমি ক্লায়েন্ট, আপনার কাছে সরাসরি গেলাম, গিয়ে আমি বললাম যে ভাই আমার একটা দোকান আছে বা আমার একটা বিজনেস আছে, আমার এই বিজনেসের জন্য একটা সফটওয়্যার বানায় দেন। এখন আমি ক্লায়েন্ট যেভাবে বলছি, আপনি ডেভেলপার কিন্তু ঠিক সেইভাবে সফটওয়্যারটা বানায় দিচ্ছেন। এখানে কিন্তু মাঝখানে কোনো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার নাই, একদম সফটওয়্যারটা ডেভেলপ হচ্ছে, ক্লায়েন্ট গাইড করতেছে আর ডেভেলপার কোড লিখে যাচ্ছে, এবং ফাইনালি সফটওয়্যারটা তৈরি হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে। আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে আইডিয়া থেকে, যে আমি নিজে ডেভেলপার, আমার একটা কোথাও আমি একটা দেখেছি, হয়তো বা দেশের বাইরে দেখেছি বা দেশে দেখেছি,
হয়তো ফুড পান্ডা দেখেছি বা উবার দেখেছি, পাঠাও দেখেছি, ইভেলি দেখেছি, আলিশামার্ট দেখেছি। আমার একটা আইডিয়া আমার ভেতরে জেনারেট হয়েছে, আমার আইডিয়া থেকে আমি একটা সফটওয়্যার তৈরি করা শুরু করে দিলাম। তো ডেভেলপমেন্ট কিন্তু আমাদের দুইভাবে হচ্ছে, একটা ক্লায়েন্ট এসে আমাদের কাছ থেকে বানায় নিচ্ছে, আরেকটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ভেতরে একটা আইডিয়া জেনারেট করতেছি, সেই আইডিয়া থেকে আমরা একটা প্রজেক্ট শুরু করে দিচ্ছি। এবং নট অনলি দ্যাট, আপনি সারা বাংলাদেশে দেখবেন যে আইডিয়া কন্টেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় আইডিয়া কন্টেস্ট হচ্ছে। বাট আপনার যে আইডিয়াটা আপনি জেনারেট করলেন, ওই আইডিয়ার পেছনে তো একটা রিসার্চ দরকার, ওটার একটা বিজনেস লজিক দরকার, আপনার অবস্থানের প্রয়োজন দরকার। আপনি একটা ছোট্ট বিষয়ে ভালো করে খেয়াল করে দেখেন, ধরেন আমি রাব্বিল হাসান, আপনি সুমিত সাহা, আমরা একটা কোর ব্যাংকিং সিস্টেম বানালাম দুজন মিলে, কিন্তু আমাদের অবস্থানটা সেই পর্যায়ে নাই। তাহলে আপনি আর আমি মিলে যদি একটা কোর ব্যাংকিং সিস্টেম বানায় কোনো একটা প্রথম শ্রেণীর ব্যাংকে গিয়ে বলি যে ভাই আমার একটা কোর ব্যাংকিং সিস্টেম আছে, এটা কেনেন, তারা কি কিনবে, আমাদেরকে কি ট্রাস্ট করবে? আমরা কি সেই অবস্থানে আছি? আমরা কিন্তু সেই অবস্থানে নাই। তাহলে সফটওয়্যার শুধু বানালেই হবে না, অবস্থানটাও বিবেচনা করতে হবে। আমি আজকে বা আপনি ধরেন, আপনি হচ্ছে অ্যানালাইজিং বিডিতে আছেন, আমি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে আছি, অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, যারা আজকে ফ্রিল্যান্সিং করতেছে তারা একটা ধরেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একটা সফটওয়্যার বানালো, সফটওয়্যারটা খুবই ভালো, আমি বুঝলাম সবকিছুই ঠিকঠাক আছে। সে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনে গিয়ে বলে আমি একটা সফটওয়্যার বানাইছি, এটা তারা কি নিবে না, কারণ সে ওই অবস্থানে অবস্থান করে না। তো শুধুমাত্র সফটওয়্যার বানালেই হবে না, আমি কোন অবস্থানে আছি, আমার অবস্থান থেকে আমি কোন সফটওয়্যারটা বানালে, কিভাবে বানালে, সেই সফটওয়্যারে কি কি ফিচার থাকলে সেটার বিজনেস ইম্প্যাক্ট আসবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে রিসার্চ করতে হবে। তো যেটা বললাম আমি, যে বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপ হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে ক্লায়েন্ট এসে বানায় নিচ্ছে, অথবা আমরা আইডিয়া জেনারেট করতেছি, জেনারেট করে বানানো শুরু করে দিচ্ছি। এবং এতে করে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু টেকনোলজি বোঝে না, ক্লায়েন্ট বোঝে হচ্ছে বিজনেস। ক্লায়েন্ট টেকনোলজি বোঝে না, ক্লায়েন্ট সফটওয়্যার বোঝে না, ক্লায়েন্ট প্রোগ্রামিং বোঝে না, ডাটাবেস বোঝে না, লোড বোঝে না, সার্ভার বোঝে না, ক্লায়েন্ট কিচ্ছু বোঝে না, ক্লায়েন্ট বোঝে বিজনেস। তো ক্লায়েন্ট শুধুমাত্র বিজনেস বোঝার কারণে হচ্ছে কি, ক্লায়েন্ট কিন্তু বুঝে না বুঝে বিভিন্ন রিকোয়ারমেন্ট দিচ্ছে। সব বিষয় কিন্তু সফটওয়্যার হ্যান্ডেল করতে পারে না, আপনার হিউম্যান এরর কিন্তু সফটওয়্যার হ্যান্ডেল করতে পারে না, হিউম্যান রিয়েলাইজেশন কিন্তু সফটওয়্যার বোঝে না। কিন্তু ক্লায়েন্ট করতেছে কি, বুঝে না বুঝে, কোনো অ্যানালাইসিস ছাড়াই, তার বিজনেসের জন্য দরকার, এটা দরকার, সেটা দরকার, সে কিন্তু বুঝে না বুঝে দেখা যাচ্ছে যে আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনাকে বিশাল একটা রিকোয়ারমেন্টের লিস্ট দিয়ে দিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু টেকনিক্যালি পসিবল, কিছু কিছু টেকনিক্যালি পসিবল না। যখন যে বিষয়টা টেকনিক্যালি পসিবল হচ্ছে না, আমাদের ডেভেলপার দেখা যাচ্ছে টেকনিক্যালি পসিবল না হওয়া সত্ত্বেও সেটা নিয়ে টাইম ওয়েস্ট করতেছে, বা দেখা যাচ্ছে বানাচ্ছে, ক্লায়েন্ট এই জিনিসটা চাইছে, ও বানায় দিছে, বাট ফাইনালি দেখা যাচ্ছে সেই জিনিসটাতে প্রচুর বাগ, সেই জিনিসটা কাজ করতেছে না, সেই জিনিসটা পারফর্ম করতেছে না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে। আবার হচ্ছে কি, আপনার ক্লায়েন্ট যেহেতু সফটওয়্যার বোঝে না, ফ্লো বোঝে না, অ্যালগরিদম বোঝে না, এই কারণে দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট চলাকালীন সময়ে বিভিন্ন সময় কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ করে। দেখা যাচ্ছে যে আজকে একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসছে, 2 দিন পরে তার মনে হয়েছে যে না, এরকম হলে হবে না, অন্যরকম হলে ভালো হয়, আবার নতুন আরেকটা রিকোয়ারমেন্ট নিয়ে আসছে। তো ডেভেলপমেন্ট চলাকালীন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ডেভেলপমেন্ট ডিফিকাল্টি বেড়ে যাচ্ছে, ডেভেলপমেন্টের কোয়ালিটি কমে যাচ্ছে, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের তো একটা কস্ট আছে, সেই কস্টিংটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে কি, আপনার ক্লায়েন্টের আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে ক্লায়েন্ট যেহেতু টেকনোলজিক্যাল কোনো জ্ঞান রাখে না, সব ক্লায়েন্টের জন্য আমি বলছি না, 2-1 জন ক্লায়েন্ট অবশ্যই রাখে, এই কারণে হচ্ছে কি, একটা বিজনেসকে কিভাবে আসলে সফটওয়্যারে ট্রান্সলেট করা যায়, এই ট্রান্সলেশনটা কিন্তু ক্লায়েন্ট আসলে অ্যাকচুয়ালি করতে পারছে না। বাট আমরা করতেছি কি, ওই যে ক্লায়েন্ট ডিমান্ড ফুলফিল করতে হবে আমাকে, ক্লায়েন্ট ডিমান্ড ফুলফিল করার জন্য ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে আমরা সেইভাবে বানায় দিচ্ছি। এবং ফাইনালি কি হচ্ছে, ফাইনালি কিন্তু সফটওয়্যার হচ্ছে, ফাইনালি সফটওয়্যার হচ্ছে, বাট ফাইনালি প্রোডাকশনে যেটা আসতেছে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কারণে বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেইলের কারণে ডেভেলপমেন্টের বিভিন্ন বাগ চলে আসতেছে। তারপরে হচ্ছে ক্লায়েন্ট যখন ওই সফটওয়্যারটা তার বিজনেসে ইমপ্লিমেন্ট করতেছে, বিজনেসে ইমপ্লিমেন্ট করার পরে সে দেখতেছে যে সেখানে অনেক লুফল আছে, তার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, বা সেখানে বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আরো ফাংশনালিটি দরকার, দেখা যাচ্ছে যে অনেক আনএক্সপেক্টেড আপনার হচ্ছে ফাংশনালিটি চলে আসছে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন সমস্যা অ্যারাইজ করার কারণে হচ্ছে কি, ক্লায়েন্ট সফটওয়্যারটা দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস 3 মাস বা 4 মাস বা বছর খানিক ওটাকে মেনটেন করার পরে একটা সময় গিয়ে কিন্তু সফটওয়্যারটাকে মেনটেন করছে না। এতে করে হচ্ছে কি, এতে করে ক্লায়েন্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডেভেলপারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্লায়েন্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্লায়েন্ট ওই সফটওয়্যারটা বানানোর জন্য টাকা খরচ করছে, তার সময় খরচ করছে, তার ইফোর্ট খরচ করছে, কিন্তু ফাইনালি সেই সফটওয়্যারটা থেকে কিন্তু সে কোনো বিজনেস বেনিফিটটা নিয়ে আসতে পারতেছে না।
একটা সময় সফটওয়্যারটা সে ইউজই করতেছে না, ইউজ করা বন্ধ করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, ক্লায়েন্ট বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ডেভেলপার কিছুটা লাভবান হচ্ছে। কিভাবে লাভবান হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য যে বা কোডিং করার জন্য যে আপনার অ্যামাউন্ট পাওয়ার কথা বা যেটা অনারিয়াম পাওয়ার কথা, সেটা কিন্তু ডেভেলপার পাচ্ছে এবং এটা কিন্তু ওয়ান টাইমই পাচ্ছে। দেন ডেভেলপার ওয়ান টাইম পাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমার ডেভেলপার খুশি হয়ে যাচ্ছে। বাট ডেভেলপারকে এটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট সাকসেস ইজ অলওয়েজ ডিপেন্ডস অন ডেভেলপার সাকসেস, ডেভেলপার সাকসেস ইজ অলওয়েজ ডিপেন্ডস অন ক্লায়েন্ট সাকসেস। আপনার ক্লায়েন্ট যদি সাকসেস হয় তাহলে আপনার সফটওয়্যারটা সাকসেস হবে, আপনার ডেভেলপমেন্টটা সাকসেস হবে। আর আপনার ডেভেলপমেন্ট মানে আপনার সফটওয়্যার যদি সাকসেসফুল হয় তাহলে আপনার সফটওয়্যারের বিজনেস ভ্যালু বাড়বে। আপনার সফটওয়্যারের বিজনেস ভ্যালু বাড়লে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনারও বিজনেস ভ্যালুটা বাড়বে। এখন বাংলাদেশে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক কি বলে ফ্রিল্যান্সার আমাদের, তো ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এগুলাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট করে ছেড়ে দিচ্ছি, তারপরে সফটওয়্যারটা ফাইনালি প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কিরকম পারফর্ম করতেছে আমরা কিন্তু সেটা দেখতেছি না, বা সেটা আমরা জানতেছি না। এই কারণে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা রিয়েল সিনারিওটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি যে প্রতিষ্ঠানে জব করি এখানে জব করার সুবিধাই মানে জব করার কারণেই আসলে আমি এই সিনারিওগুলো এখানে দেখতে পাই। কেননা এখানে আমার ইনহাউস যে সফটওয়্যারটা ডেভেলপ হচ্ছে সেই সফটওয়্যারটা আমি বিজনেসে ইমপ্লিমেন্ট করতেছি, আমার ইউজার ইউজ করতেছে। অর্থাৎ সফটওয়্যারের যে সেই পুরা সিনারিওটা দেখার সুযোগটা কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে আমার হচ্ছে। এই কারণেই কিন্তু এই বিষয়গুলো আমি রিয়েলাইজ করতেছি। বাট সিম্পলি আপনি যদি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করেন, জাস্ট আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে কোড করা, তাহলে কিন্তু এই পুরো সিনারিওটা আপনি দেখতে পাবেন না। দেখা যাচ্ছে যে একটা বিজনেসে ইমপ্লিমেন্ট করার পরে দেখা যাচ্ছে যে এমনও হয় যে ওই সফটওয়্যারের কারণে ইউজারের সময় নষ্ট হচ্ছে, এরকমও ঘটনা ঘটে। আপনি ইউজারের সময় বাঁচানোর জন্য সফটওয়্যার বানাইছেন, বাট আপনার রিকোয়ারমেন্ট ফেল করার কারণে ওই সফটওয়্যারের কারণে আপনার ইউজারের সময় নষ্ট হচ্ছে। এমনও হচ্ছে যে সফটওয়্যারের কারণে যেখানে বিজনেসে প্রফিট বাড়ার কথা সেখানে সফটওয়্যারের কারণে বিজনেসে প্রফিট কমে যাচ্ছে। ওই সফটওয়্যারের কারণে বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে কনফিউশন এরাই যাচ্ছে, গন্ডগোল তৈরি হয়ে যাচ্ছে, এরকম ঘটনাও কিন্তু ঘটতেছে। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর মেইন কারণই হচ্ছে আসলে এই বিজনেস রিকোয়ারমেন্ট ফেলিওরের যে বিষয়টা, সেই বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন যে অনেক কোম্পানি সফটওয়্যার বানাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যারগুলো তারা সেল করতেছে। আপনি সেই প্রতিষ্ঠানের যদি ইউজার ফিডব্যাক নেন, অ্যাকচুয়াল ইউজার ফিডব্যাকটা নেন, মোস্ট অফ দ্য কোম্পানি বলবে যে এই সফটওয়্যারটা আমার বিজনেস রিকোয়ারমেন্ট 100% ফুলফিল করে না। দেখা যাচ্ছে যে 30% রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে বা 40% রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে, তারপরেও কিন্তু তারা ইউজ করতেছে। কোনো কোম্পানি বলবে না যে এই সফটওয়্যারটা আমার 100% বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে বা এই সফটওয়্যার থেকে যতটুকু বেনিফিটেড হওয়ার কথা আমি ততটুকু বেনিফিটেড হচ্ছি। আর এটার মেইন রিজনটাই হচ্ছে আসলে এই রিকোয়ারমেন্ট ফেলিয়ার। এবং এখানে আরেকটা বিষয় আছে যে হচ্ছে সফটওয়্যার তো শুধু বানালেই হবে না, ওই সফটওয়্যারের একটা মেইনটেনেন্স লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে সফটওয়্যার আমি একটা বানায় নিয়ে আমি ওটা ইমপ্লিমেন্ট করে দেবো, বাস আমার কাজ শেষ। বিষয়টা তো তা না। আপনার এখনো কিন্তু আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ডেভেলপারের থেকে সফটওয়্যার মেইনটেনেন্সের জন্য অনেক বেশি লোক প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে সফটওয়্যারে আপনি একটা নিলেন, সেই সফটওয়্যারটা আপনার মেইনটেনেন্সের প্রয়োজন আছে। সেই সফটওয়্যারে বিভিন্ন সময় বিভিন্ন এরর আসবে, বিভিন্ন বাগ আসবে, সেগুলো ফিক্সিংয়ের বিষয় আছে। তারপরে সেই সফটওয়্যারটা যে ইউজাররা ইউজ করবে তারা আদৌ সেই সফটওয়্যারটা ইউজ করতে পারবে কিনা, সেই পরিমাণ ডিভাইস তাদের আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, সার্ভার আছে কিনা, এই সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু আসলে আমাদেরকে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, সফটওয়্যার একটা প্রোডাক্ট, দিস ইজ এ বিজনেস প্রোডাক্ট। আপনি একটা সিম্পল উদাহরণ যদি আমি দেই, ধরেন একটা মোবাইল ফোন, ধরেন অ্যাপেল একটা মোবাইল ফোন বাজারে নিয়ে আসবে বা শাওমি একটা মোবাইল ফোন বাজারে নিয়ে আসবে, একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে। এই মোবাইল ফোনটা বাজারে নিয়ে আসার আগে তারা কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, তারা মার্কেট অ্যানালাইসিস করে যে এই ফোনটা আমি মার্কেটে নিয়ে আসলে আমার ইউজার এটা পারচেজ করবে কিনা, আমার ইউজার কেন পারচেজ করবে, আমার ইউজার যদি আমার এই মোবাইল ফোনটা পারচেজ করে তাহলে সেখান থেকে সে কিভাবে বেনিফিটেড হবে, বা আমি যে মোবাইল ফোনটা বানাচ্ছি সেই মোবাইল ফোনটা বাজারে আরো অন্যান্য যে মোবাইল ফোনগুলো আছে সেগুলোর সাথে কম্পিট করতে পারবে কিনা। এই সমস্ত রিসার্চের পরেই কিন্তু একটা মোবাইল ফোন তারা বাজারে লঞ্চ করে। নট অনলি মোবাইল ফোন, আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলেন, আপনি একটা মোটর সাইকেলের জন্য বলেন বা আপনি একটা গাড়ির জন্য বলেন, যে কোনো প্রোডাক্ট বাজারে নিয়ে আসার আগে বা ডেভেলপমেন্ট ফেজে যাওয়ার আগে সেটা নিয়ে প্রচুর পরিমাণে স্টাডি হয়, মার্কেট অ্যানালাইসিস হয়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়, কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস হয়।
দেন তারপরেই কিন্তু প্রোডাক্টটা বাজারে আসে, তার আগে কিন্তু আসে না। এবং আপনি দেখবেন যে সেই অ্যানালাইসিসে যদি তারা ফেল করে তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে ফেল করে। এরকম অনেক মোবাইল ফোন আছে যে প্রথমের দিকে ভালো চলছে, এখন আর চলতেছে না। এরকম অনেক বাইক আছে, প্রথমের দিকে ভালো চলছে, এখন আর চলছে না। এরকম অনেক প্রোডাক্ট আছে যে প্রথমে ভালো পারফর্ম করছে, 6 মাস 1 বছর পরে হারায় গেছে। তো আমাদের সফটওয়্যারেরও কিন্তু আসলে এই প্রবলেমটা হয়ে গেছে। আমাদের স্টাডি নাই, আমাদের রিসার্চ নাই। আমার সফটওয়্যারটা বিজনেসকে কিভাবে উপকৃত করবে, বিজনেসের কোন অংশে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার, এই বিষয়গুলো না থাকার কারণে দেখা যাচ্ছে যে সফটওয়্যার মার্কেটে আসতেছে, বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছে না, 3 মাস 6 মাস ইউজার সেটা ইউজ করতেছে, বাট ফাইনালি সেটা ইউজ করা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে আবার নতুন সফটওয়্যারে যাচ্ছে। এরকম অনেক ঘটনা আছে। আপনি বিভিন্ন যে শপিং কমপ্লেক্সগুলো আছে, শপিং কমপ্লেক্সগুলোতে দেখবেন যে তারা পয়েন্ট অফ সেলের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে। দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে একটা পয়েন্ট অফ সেলের অ্যাপ্লিকেশন ইউজ করছে, হয়তোবা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে গিয়ে ওটা ইউজ করছে না। ভাই কেন ইউজ করছেন না? ভাই আমার ওটা ইউজ করে হচ্ছে না। এরকম কিন্তু অনেক ফিডব্যাক আপনি পাবেন। কেন ইউজ করে হচ্ছে না? কারণ তার বিজনেসের সঙ্গে ওই সফটওয়্যারটা অ্যালাইন হয় না বা ওই সফটওয়্যারটা যায় না। তো এই জন্য আমি মানে যেটা বলতেছি সেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য আসলে আমাদের কি কি জানা দরকার। এখন এটা হচ্ছে কথা। আমি আশা করি বোঝাতে পেরেছি যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস না করলে কি কি ঘটনা ঘটতে পারে। এখন পুরো বিষয়টা এই অল্প সময়ে বলা সম্ভব নয়, তারপরেও আমি সামারাইজ করে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে বিষয়টা আসলে কি। এখন একটা সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন আপনি করবেন তখন আসলে আপনার কি কি লাগবে। সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে গেলে কি আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে? সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে গেলে কি আপনাকে প্রোগ্রামার হতে হবে? কি হতে হবে? আপনার কি নলেজ থাকলে আপনি একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারবেন? নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে ডোমেইন নলেজ। ডোমেইন নলেজ, ডোমেইন নলেজটা কি জিনিস? ডোমেইন নলেজ হচ্ছে আপনি যে সফটওয়্যারটা বানাবেন বা যে বিজনেসের জন্য সফটওয়্যারটা বানাবেন, প্রথমে আপনাকে সেই বিজনেসটা বুঝতে হবে। আপনি যদি বিজনেসটা না বোঝেন তাহলে তো ওই বিজনেসের জন্য কোনো সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। আপনাকে আগে বিজনেসটা বুঝতে হবে। ধরেন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একটা সফটওয়্যার বানাবেন, তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ঠিক কিভাবে কাজ করে, তাদের ভেতরের অপারেশনাল বিষয়গুলো কি, সেগুলো আপনাকে বুঝতে হবে। সাপোজ আপনি একটা জুতার শোরুমের জন্য সফটওয়্যার বানাবেন, সাপোজ বাটা বা বে হট এভার যেটাই হোক না কেন, তাহলে ওই শোরুমটা ঠিক কিভাবে পরিচালিত হচ্ছে বা তারা কিভাবে তাদের প্রোডাক্টগুলোকে ম্যানেজ করে, তাদের পার্সেসকে ম্যানেজ করে, সেল ম্যানেজ করে, সেগুলো আপনাকে বুঝতে হবে। ডোমেইন নলেজ মানে হচ্ছে, আমি যদি এক কথায় বলি, আপনাকে ব্যবসা বুঝতে হবে। আমি ইউটিউবে একটা ভিডিও বানিয়েছিলাম যে হচ্ছে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে অবশ্যই আগে ভালো ব্যবসায়ী হতে হবে। তো ডোমেইন নলেজ হচ্ছে আপনাকে আগে ভালো ব্যবসায়ী হতে হবে, আপনাকে আগে ব্যবসাটা বুঝতে হবে। আমি যদি একটা কোচিং সেন্টারের জন্য সফটওয়্যার বানাই তাহলে আগে আমাকে জানতে হবে যে ওই কোচিং সেন্টারটা আসলে কিভাবে পরিচালিত হয়। আপনি দেখবেন এই যে স্কুল ম্যানেজমেন্টের জন্য অনেক সফটওয়্যার আছে, কিন্তু লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যার আছে, তারপর মেডিকেল শপ ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যার আছে। এক একটা সফটওয়্যার দেখবেন এক একটা জায়গায় আছে। ম্যাক্সিমাম সফটওয়্যারই বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, কারণ ওই সফটওয়্যারগুলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা হয় নাই ভালোভাবে। তো একটা মেডিকেল স্টোর বা একটা ফার্মাসি কিভাবে কাজ করে, তারা আসলে কিভাবে ওষুধগুলো নিয়ে আসে, ওষুধগুলো কিভাবে তারা স্টোর করে, তারা কোন প্রসেসে সেল করে, তারা কিভাবে তাদের প্রফিট ক্যালকুলেশন করে, কিভাবে তাদের লস ক্যালকুলেশন করে, তাদের এমপ্লয়ীদেরকে স্যালারি দেওয়ার স্ট্র্যাটেজিটা কি, এই পুরো বিষয়টা আপনাকে প্রথমে জানতে হবে। দিস ইজ ডোমেইন নলেজ। এবং এই ডোমেইন নলেজ যে আমরা ফেল করতেছি, আমরা কেন ফেল করতেছি? আমরা আসলে পড়াশোনা করতে চাই না। দেখা যাচ্ছে যে আমরা যতটুকু জানি ততটুকু দিয়েই আমরা একটা সফটওয়্যার বানাচ্ছি, বাট একটা সফটওয়্যার বানাতে গেলে আরও কিছু পড়াশোনা দরকার, বা এক একটা নতুন সফটওয়্যার আসলে এক একটা নতুন পড়াশোনা, নতুন এক একটা সাবজেক্ট। এই জিনিসটা আমরা আসলে মেনে নিতে পারি না। যেরকম আজকে সকালবেলা আমি একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং করেছি। ওই ক্লায়েন্ট হচ্ছে আপনার জাপান থেকে বাংলাদেশের রিকন্ডিশনাল গাড়ি ইম্পোর্ট করে। এখন সেই ক্লায়েন্টের জন্য আমাকে একটা সফটওয়্যার বানাতে হবে যে গাড়ি ইম্পোর্ট করে সে বাংলাদেশে, গাড়ি ইম্পোর্ট করার যে তার ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে সেই ম্যানেজমেন্টের বিষয়গুলো সে এখন ম্যানুয়ালি হ্যান্ডেল করতেছে, এক্সেল শিট মেনটেন করতেছে। বাট এইগুলো করার কারণে সে বিভিন্ন হ্যাসেল ফিল করতেছে, সে আর সেগুলো করতে চায় না, সে বিষয়টাকে অটোমেট করতে চায়। করার জন্য তাকে একটা সফটওয়্যার বানাতে হবে। এখন এই যে আমার ক্লায়েন্ট গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে এসে ব্যবসা করে, তাহলে এই ক্লায়েন্টের জন্য সফটওয়্যার যদি আমি বানাই
বানাইতে গেলে প্রথমে ওই ক্লায়েন্টের ব্যবসাটা আমাকে প্রথমে বুঝতে হবে। আমাকে প্রথমে জানতে হবে যে জাপান থেকে সে কিভাবে গাড়ি ইম্পোর্ট করে, তার ইম্পোর্ট প্রসেসটা কি, বাংলাদেশে শিপিং করার প্রসেসটা কি, তারপরে চিটাগং পোর্ট থেকে গাড়িটাকে সে যখন নিয়ে আসতেছে তার প্রসেসটা কি, ইম্পোর্ট করার পরে কি হচ্ছে তার প্রসেসটা কি, কিভাবে সে গাড়ির ভ্যালুয়েশন করতেছে, কিভাবে সেল করতেছে, এই পুরো প্রসেসটা যদি আমি না জানি তাহলে তো আমি ওখানে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে পারবো না। আচ্ছা, এখন আমি যদি এখানে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং না করি তাহলে আমি কি করব? ক্লায়েন্ট আমাকে বলবে, আমি ডেভেলপ করব। ক্লায়েন্ট বললো, আমি ডেভেলপ করলাম, ক্লায়েন্ট বললো, আমি ডেভেলপ করলাম। কিন্তু এতে করে হবে কি, ক্লায়েন্ট তো বুঝতেছে না যে আসলে আমার পুরো প্রসেসের কোন জায়গাটাতে আসলে ডিজিটালাইজ করা পসিবল, কোন জায়গাটাকে ডিজিটালাইজ করা পসিবল না। এই জিনিসটা কিন্তু ক্লায়েন্ট আসলেই বুঝতেছে না, কারণ ক্লায়েন্টের সফটওয়্যার সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে এইখানে যদি আমি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমাকে ডোমেইন নলেজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। রিসেন্টলি আমি একটা সফটওয়্যার কাজ করেছি একটা কীটনাশক কোম্পানির জন্য। তারা ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল বাংলাদেশে নিয়ে আসে, র মেটেরিয়াল বাংলাদেশে নিয়ে আসে কীটনাশক, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন যে ফার্টিলাইজারগুলো আছে, বিভিন্ন কৃষি পণ্য যেগুলো আছে, রাসায়নিক পণ্য আছে, সেগুলো তারা তৈরি করে। তাহলে সে কিভাবে ইম্পোর্ট করে, সে কি কি ওয়েতে ইম্পোর্ট করে, এই বিষয়গুলো তো আমাকে বুঝতে হবে। যেরকম একটা সলিড কথা আপনাকে বলি, বাংলাদেশে প্রচুর বাইং হাউস আছে। আপনার বাইং হাউসের সিস্টেমগুলোকে ম্যানেজ করার জন্য এখনো কিন্তু কোনো ভালো ব্যাক অফিস অ্যাপ্লিকেশন বাংলাদেশে নাই, এখনো নাই। কেন নাই? কারণ একটা বাইং হাউস কিভাবে কাজ করে এইটাই আমরা ভালো করে জানি না। তাহলে একটা বাইং হাউসের অপারেশনটা কিভাবে হয় আমরা যদি সেটা না জানি তাহলে আমরা একটা বাইং হাউস ম্যানেজ করার জন্য কিভাবে সফটওয়্যার বানাবো? আমরা তো বানাতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে আমাদের ডোমেইন নলেজ লাগবে। আপনি যে সফটওয়্যারটা বানাবেন সেই সফটওয়্যারটা কোন ব্যবসায় ইমপ্লিমেন্ট হবে সেই ব্যবসাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। বোঝার পরে আপনাকে এখন সেখান থেকে পয়েন্ট আউট করতে হবে যে এই বিজনেসের কোন অংশটাকে আসলে ডিজিটালাইজ করা পসিবল, কোন অংশটাকে আসলে ডিজিটালাইজ করা পসিবল না। একটা বিজনেসের অনেক পার্ট আছে যে পার্টটাকে আপনি চাইলেও ডিজিটালাইজ করতে পারবেন না। আপনি যদি ডিজিটালাইজ করার জাস্ট চেষ্টা করেন শুধুমাত্র সেখানে আপনার টাইম ওয়েস্ট হবে, আর কিচ্ছু হবে না। তাহলে আপনাকে সেখান থেকে পয়েন্ট আউট করতে হবে যে আমার কোন অংশটা সফটওয়্যারে কনভার্ট করা পসিবল, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। তাহলে প্রথমে গেল আমার ডোমেইন নলেজ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিজনেসের কোন পার্টটাকে আমি সফটওয়্যারে কনভার্ট করতে পারবো বা ডিজিটালাইজ করতে পারবো সেটাকে পয়েন্ট আউট করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমি বিজনেসের যে অংশটাকে সফটওয়্যারে কনভার্ট করতেছি সেই অংশটাকে সফটওয়্যারে কনভার্ট করার কারণে আমার ব্যবসা কতটুকু লাভবান হচ্ছে, সেখান থেকে আমার যে বিজনেস সেই বিজনেস প্রফিট কতটুকু জেনারেট হচ্ছে, এই প্রফিট লস ক্যালকুলেশন করতে হবে। আমার প্রফিট ক্যালকুলেশন করতে হবে, আমার লস ক্যালকুলেশন করতে হবে। সফটওয়্যার থেকে যে শুধুমাত্র একটা বিজনেস প্রফিট করে তা কিন্তু না, সফটওয়্যার অপারেট করার কারণে কোম্পানির কিন্তু লসও হয়। অর্থাৎ এই সফটওয়্যারটা ইউজ করার কারণে আমার কোম্পানি বা আমার এই বিজনেস কয় টাকা প্রফিট করতে পারে, কয় টাকা তার লস হইতে পারে, এইটা আমাকে হিসাব করতে হবে। এখন এইটা হিসাব করব আমি কিভাবে? আমার এই সফটওয়্যারটা ইউজ করার কারণে কোম্পানির কোন কর্মচারীর কত ঘন্টা সময় সেভ হবে, এইটা সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করার কারণে তার কয়টা কর্মচারীকে তাকে ছাঁটাই করতে হবে। আমি একদম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম, ছাঁটাই করতে হবে, কারণ সফটওয়্যার ইউজ করার কারণে আসলে হিউম্যান নেসেসিটি কমে যায়। তো কোম্পানি কিন্তু তাই চায়, কোম্পানি চায় যে আমি একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করব, সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার কারণে আমি আগে যে কাজটা 10 জনকে নিয়ে করতাম আমি সেই কাজটা এখন 5 জনকে নিয়ে করব। আমি যে কাজটা আগে 20 জনকে নিয়ে করতাম সেই কাজটা আমি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার কারণে আমি 10 জনকে নিয়ে করব। তাহলে কোম্পানি যে কাজটা 20 জনকে নিয়ে করতো সেই কাজটা কোম্পানি কিভাবে 10 জনকে নিয়ে করবে আপনাকে কিন্তু সফটওয়্যারটা ঠিক সেইভাবেই বানাতে হবে, রাইট? এবং ওই জায়গায় গিয়ে কোম্পানির প্রফিট এবং লস ক্যালকুলেশনটা করতে হবে যে এই সফটওয়্যারটা ইউজ করার কারণে আপনার দেখেন এই এমপ্লয়ির কর্মদক্ষতা এত % বেড়ে যাবে, বা এই এমপ্লয়ি আপনার আগে 5টা ফাইল হ্যান্ডেল করতে পারতো এখন এই সফটওয়্যারের কারণে 10টা ফাইল হ্যান্ডেল করতে পারবে। আপনার এই এমপ্লয়ি ঘন্টায় এতটুকু কাজ করতে পারতো, আপনার এই সফটওয়্যারটা ইউজ করার কারণে ঘন্টায় সে এতটুকু কাজ করতে পারবে। এই প্রফিট লস ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। এবং সফটওয়্যার আরেকটা কারণে বিজনেসে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটা হচ্ছে বিজনেসে কিন্তু অনেক দুর্নীতি হয়, কর্মচারীরা দুর্নীতি করে, দেখা যাচ্ছে মালিক পক্ষ দুর্নীতি করে, যারা শেয়ার হোল্ডার আছে তারা দুর্নীতি করে, অনেক সময় বিজনেসের সঙ্গে রিলেটেড যারা থাকে কাস্টমার থাকে তারাও দুর্নীতি করে। আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই সফটওয়্যারটা যে আমি ইমপ্লিমেন্ট করব এই সফটওয়্যারটার ভেতর দিয়ে কোনো দুর্নীতি ঢুকবে কিনা, এই সফটওয়্যারটার কোনো ব্যাড ইউজ হতে পারে কিনা। যেরকম লাস্ট আমি
একটা সফটওয়্যার করছি, ওইখানে ওইটার একটা ব্যাড ইউজ হয়ে গেছে। ওইখানে হয়েছে কি, ওই সফটওয়্যারে যে ইউজার, সে কোম্পানির কাছে ওই সফটওয়্যারটা ইউজ করার জন্য নতুন করে একটা মোবাইল ফোন চাইছে। একটা ব্যাড ইউজ হয়ে গেছে। ওইটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন, ওটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন। এখন মোবাইল অ্যাপ্লিকেশনটা বিজনেসে লঞ্চ করার পরে সে কোম্পানিকে কমপ্লেন করছে যে আমার যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনে আমি এই সফটওয়্যারটা ইউজ করতে পারছি না, আমাকে নতুন একটা মোবাইল ফোন কিনে দেন। হ্যাঁ, তো এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। দেখা যাচ্ছে যে আপনার এমপ্লয়ি আছে 20 জন, তারা বলতেছে যে না, আমার এই সফটওয়্যারটা নতুন যে কোম্পানিতে আসছে, এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে চলতেছে না, আমাদেরকে নতুন কম্পিউটার কিনে দেন। এখন দেখবেন যে নতুন কম্পিউটার কেনার জন্য কিন্তু আবার বিল করে ফেলছে। আমার কথা বুঝছেন? তো এই জন্য এই প্রফিট লস, তারপরে সেটার ভিতরে যে আপনার বিভিন্ন লিকেজগুলো আছে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, যেটার কারণে কোনো যেন লিকেজ না থাকে। দেন এরপরে আসেন মেইনটেনেন্স কস্ট। যে আমি যে সফটওয়্যারটা আমার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করলাম, এই সফটওয়্যারটা মেইনটেনেন্স করার জন্য আমার কয়জন লাগবে, বা এটা এরকম যদি হয় যে আমার সফটওয়্যার থেকে আমার প্রফিট হয় 10 টাকা, আমার সফটওয়্যারটা মেইনটেনেন্স করতে লাগে আমার 50 টাকা, তাহলে তো হবে না। হবে, ধরেন সুমিত ভাই 5 জন, সুমিত ভাইয়ের অ্যানালাইজিং বিডিতে সাপোজ 30 জন আছে। এখন সুমিত ভাই 4 জন, এই 30 জনকে নিয়ে জুমে মিটিং করে। এখন সুমিত ভাইয়ের মনে হলো যে না, আমি জুমে মিটিং করবো না, জুমের মতো সফটওয়্যার আমি একটা নিজেই বানাবো, নিজে বানায় মিটিং করবো। তাহলে আপনি 30 জনের জন্য জুমের মতো একটা সফটওয়্যার নিজেই বানায় যদি মিটিং করেন, তাহলে সেইখান থেকে আপনি চিন্তা করেন, আপনি প্রফিটের বদলে কিন্তু আপনার লস বেশি হবে। আপনি সারা বছর জুম মিটিং করলেন যেখানে $250 দিয়ে, সেখানে ওরকম একটা সফটওয়্যার বানায় নিতে দেখা যাবে যে আপনার $2500 বা তারও বেশি খরচ পড়ে গেছে। এবং এই সফটওয়্যারের কিন্তু মেইনটেনেন্স কস্ট আছে। দেখা যায় আপনার হোস্টিংয়ে আপনাকে ভাড়া দিতে হচ্ছে, আপনাকে টান সার্ভার ভাড়া নিতে হচ্ছে, স্ট্যান্ড সার্ভার ভাড়া নিতে হচ্ছে, মেইনটেনেন্স কস্ট হচ্ছে। তো আমাকে দেখতে হবে যে আমার সফটওয়্যার দিয়ে কোম্পানি প্রফিট করবে 10 টাকা, তাহলে এটার মেইনটেনেন্স অপারেশনে আমার কস্ট কত হবে। এরকম যদি হয় যে আমার এটার মেইনটেনেন্স অপারেশনে কস্ট হবে 20 টাকা, তাহলে তো ভাই ওই সফটওয়্যার কোম্পানি রাখবে না, রাখবে? কখনোই রাখবে না। এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে বুঝতেছি না। আমরা বুঝে না বুঝে আমাদের ব্যবসার মধ্যে সফটওয়্যার ঢুকাই ফেলতেছি, ঢুকাই ফেলে 6 মাস 1 বছর পরে আমরা দেখতেছি না, আমি সফটওয়্যার থেকে লাভ করতে পারতেছি না, লস হয়ে যাচ্ছে। এরকম অনেক আপনার আছে, আপনি দেখবেন যে হচ্ছে এটা গেল হচ্ছে, সরি কোথায় ছিলাম, আমি হারায় ফেলছি। প্রথমে ছিলাম ডোমেইন নলেজ, তারপরে কোন অংশকে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে হবে, প্রফিট লস, মানে সরি প্রফিট লস, মেইনটেনেন্স কস্ট ক্যালকুলেশন আর কি, মেইনটেনেন্স কস্ট ক্যালকুলেশন, মেইনটেনেন্স কস্টটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেন 3 নম্বরে যেটা আসতে হবে সেটা হচ্ছে আমার ইউজার অ্যাকসেপ্টেন্সি, যেটাকে আমরা সফটওয়্যারে বলি ইউইটি টেস্ট, ইউজার অ্যাকসেপ্টেন্সি টেস্ট বা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট বলি যেটাকে আমরা, যে আমি যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেটা ইউজার অ্যাকসেপ্ট করবে কি না। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে যে কোনো একটা কোম্পানি দেশের বাইরে থেকে একটা সফটওয়্যার কিনে নিয়ে আসছে, হয়তো বা কোম্পানি ডিরেক্টররা কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে ইউজাররা ওই সফটওয়্যারটাকে অ্যাকসেপ্ট করছে না, বা ইউজারের কাছে সফটওয়্যারটা ভালো লাগছে না। এরকম ঘটনা কিন্তু ঘটে। এরকম ঘটনা সব থেকে বেশি ঘটে, ইউজার অ্যাকসেপ্টেন্সি থাকে না। কারণ ইউজার মনে করে যে আমি এই সফটওয়্যারটা ইউজ করার কারণে আমার এই হ্যাসেল হবে, ওই হ্যাসেল হবে, হ্যাঁ আমি তো এটা করতে পারবো না, আমি তো ওইটা করতে পারবো না। তো আমাদেরকে দেখতে হবে আমি যে সফটওয়্যারটা কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতেছি সেটার ইউজার অ্যাকসেপ্টেন্সি আছে কিনা। ইউজার অ্যাকসেপ্টেন্সির বিষয়টা দেন আমাদেরকে দেখতে হবে। দেন এরপরে আমার দেখতে হবে যে আমার যারা সফটওয়্যার ইউজার, তারা ওই সফটওয়্যারটা ইউজ করতে পারে কিনা। আপনি আমি টেক পিপল, কিন্তু মাঠ পর্যায়ে যে একটা সেলসম্যান আছে, বা মাঠ পর্যায়ে যে একটা রিলেশনশিপ ম্যানেজার আছে বা একটা কর্মী আছে, সে কিন্তু টেক না, তার কিন্তু সে কিন্তু টেক পিপল না। আমাকে বুঝতে হবে যে আমার যারা এমপ্লয়ি তারা আসলে সফটওয়্যার ইউজ করতে পারে কিনা, তাদের সফটওয়্যার ইউজ করার মতো মিনিমাম নলেজ তাদের আছে কিনা। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে আমার ইউজারের নলেজ আছে কিনা, আমার ইউজার এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে কিনা। যেরকম আমি বলি, এই ইউজার নলেজের একটা ছোট্ট উদাহরণ দেই। আপনার পুরান ঢাকাতে যে ওই যে ফলমূলের যে ইগুলো আছে, মানে পাইকারি বাদামতলি, ওটা পুরান ঢাকায় বাদামতলি এলাকায় ফলমূল যে বেচে পাইকারি হাট আছে, আমি ওইখানে একটা কি বলে একজনকে একটা সফটওয়্যার প্রোভাইড করেছিলাম। ওটা হচ্ছে আপনার উনি যে ইয়েগুলা মানে ফ্রুটসগুলা দেশের বাইরে থেকে নিয়ে আসতো এবং বাংলাদেশে সেলস করতো, সেটাকে ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার আমি তাকে দিয়েছিলাম। সে সফটওয়্যার বোঝে, কিন্তু ফাইনালি দেখা গেল তার আন্ডারে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে লেবার।
তারা ম্যাক্সিমামই লেবার, তারা তো সফটওয়্যার কিছু বোঝে না। এখন দেখা যাচ্ছে ওই সফটওয়্যারটা মেনটেন করার জন্য তাকেই পরিশ্রম করতে হচ্ছে, তার কর্মচারী কর্মকর্তা কেউ বুঝতেছে না। তাহলে আমার যারা পিপল, আমার যারা হিউম্যান রিসোর্স, তারা যদি আমার সফটওয়্যার ইউজ করতে না পারে তাহলে তো হবে না। সেজন্য ওই বিষয়টা মাথায় রাখতে হবে। সাপোজ আপনি একটা ওষুধের দোকানে আপনি একটা মেডিসিন স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়েছেন। এখন ওই ওষুধের দোকানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ নাই, তারা সিম্পল ব্রাউজিং করতে হয়তো বা পারে না, বা কিভাবে ইনপুট দেবো, কিভাবে মেইল লিখবো, এগুলো পারে না। তখন তো ওইখানে সফটওয়্যারটা ইউজ হবে না, হবে না। তাহলে আমাকে দেখতে হবে যে আমার ইউজারের ওই পরিমাণ নলেজ আছে কিনা, যে আমি সফটওয়্যারটা মানে যে সফটওয়্যারটা তারা ইউজ করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে একটা সফটওয়্যার বানানোর আগে যে অ্যানালাইসিসগুলা, সেই অ্যানালাইসিসগুলা। তো আরো বেশ কিছু বিষয় আছে সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে আরো অনেক বিষয় আছে। এর মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে সম্ভাব্যতা যাচাই করা, যে আমার সফটওয়্যারটা আজকে এইটা আছে, আমার সফটওয়্যারটা জানুয়ারি মাসে এরকম আছে, ফেব্রুয়ারি মাসে গিয়ে আমার সফটওয়্যারটা ওরকম নাও থাকতে পারে। আমার ব্যবসা যত বড় হবে আমার সফটওয়্যার কিন্তু তত বড় হবে। তো আমরা যদি রাইট বিজনেস স্ট্র্যাটেজি থেকে ডেভেলপমেন্টগুলো করতে পারি, তাহলে হবে কি, সফটওয়্যার থেকে বিজনেস প্রফিট করতে পারবে। আর বিজনেস যদি প্রফিট করতে পারে, তাহলে বিজনেস করবে কি, সফটওয়্যারটাকে আপডেট করবে। একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করছে, আরো 10টা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবে। তাহলে বিজনেস যখন বেশি বেশি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবে, তখন আমাদের যারা আমরা সফটওয়্যার ডেভেলপার বা আমার কোডার যারা, আমাদের ডিমান্ডও কিন্তু তখন সেই হারে ইনক্রিজ করবে। তো এই জায়গায় গিয়ে কিন্তু আমরা আমাদের ওয়ার্ক অপরচুনিটি হারায় ফেলতেছি, আমরা আমাদের যে ডেভেলপমেন্ট ভ্যালু, সেই ডেভেলপমেন্ট ভ্যালুটাও কিন্তু লুজ করতেছি। আপনি খেয়াল করে দেখবেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, অনেকে হয়তো বা মাইন্ড করতে পারে। আপনি কোড ক্যানিয়নে দেখবেন অনেক সফটওয়্যার আছে, আপনি যে কোনো একটা টপিক লিখে সার্চ করবেন কোড ক্যানিয়নে, ওই রিলেটেড একটা সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। এখন ওই সফটওয়্যারগুলা দেখা যাচ্ছে যে আপনি $20, $25 কিন্তু $50 কিন্তু $100ও কিন্তু পারচেস করতেছেন, বাট আপনার বিজনেস রিকোয়ারমেন্ট কতটুকু ফুলফিল করে? আপনার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল না করার কারণে, হ্যাঁ শোনা যাচ্ছে কি সুমিত ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, দেখবেন আপনার সাপোজ আপনি একটা লোন ম্যানেজমেন্টের সফটওয়্যার আপনি কোড ক্যানিয়নে সাপোজ আপনি $50 কিনলেন, হ্যাঁ, কিন্তু আপনি ওটা দেখবেন আপনার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। আবার একটা লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আপনার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আপনি সেটার দাম দেখবেন যে সেটা $50 না, সেটার দাম হয়তো বা $5 লাখ। তো ঘটনা হচ্ছে এই যে সফটওয়্যারের যে ভ্যালুয়েশনটা, এই সফটওয়্যার ভ্যালুয়েশনটাও কিন্তু বিজনেস রিকোয়ারমেন্টের উপরে বেস করেই হচ্ছে। আপনি প্রত্যেকটা কর্পোরেট প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HR, পেরোলের অ্যাপ্লিকেশন ইউজ করে, আমরা জানি। আপনি কোড ক্যানিয়নে পেরোল বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আপনি $100 কিনতে পারবেন। আবার হিউম্যান রিসোর্স পেরোলের একটা ভালো সফটওয়্যার ইন্ডিয়া থেকে যদি আপনি নিয়ে আসতে চান বা শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতে চান, আপনার কিন্তু সেখানে দেখা যাবে যে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি কস্ট আপনাকে করতে হবে। কেন করতে হবে? কারণ ওই সফটওয়্যারটা আপনার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আর কোড ক্যানিয়নে আপনি $100 যেটা পাচ্ছেন সেটা আপনার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। তো সফটওয়্যারের ভ্যালুয়েশনটা আসলে কোথা থেকে হচ্ছে? বিজনেস রিকোয়ারমেন্ট থেকে হচ্ছে। ওই সফটওয়্যারটা কতটুকু বিজনেসের সাকসেস, সেখান থেকে হচ্ছে। তো এই জায়গায় গিয়ে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ভ্যালুয়েশন লুজ করতেছে, বিজনেস স্কোপ লুজ করতেছে, আমাদের যে ডেভেলপমেন্ট স্কোপ সেটাও কিন্তু আমরা লুজ করতেছি। তো যাই হোক, আমি অনেক কঠিন কথা বলে ফেলছি। এখানে আমি বলবো যে জি জি ভাই, এখানে আসলে মানে কঠিন কথা না ভাই, কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো আসলে বাংলাদেশে মানে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন, আমি বুঝতে পারছি আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করছেন, কারণ আমি নিজেও এগুলো ফেস করছি, এটা আপনিও জানেন। তো আমরা মানে যেটা আমরা আমরা মানে আমিও দেখে এসেছি যে ওভারঅল যে কথাটা, আপনার কথা সামারি, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করতে পারে যে এত থিওরিটিক্যাল কথা জেনে কি লাভ, বা এরকম মনে হতে পারে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওই বিজনেস কথাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমিও সবসময় বলে আসছি, অনেক বিগিনার হয়তো একটু মানে বিরক্ত হয় যে ফার্স্টে বিজনেসের কথা বলে, বাট এটা আসলে মানে ব্যাপারটা কি, মানে প্রোগ্রামিং, আমরা সবসময় বলি যে প্রোগ্রামিং কিন্তু সবার জন্য না। এই কথাটা আমি খুব হার্শ করে বলি, আমাকে কারণে অনেকে খুব অপছন্দ করে, যে উনি খুব ডিমোটিভেট করে। কিন্তু আমার কথাটা হচ্ছে কি যে হ্যাঁ, এটা সম্ভবত আপনাকেও হয়তো ফেস করতে হয়। তো ওইটাই হচ্ছে কথা ভাই, আমরা ভালোর জন্যই বলি আসলে। কারণ যে কেউ যদি একটা মানে সবাইকে কিন্তু প্রোগ্রামার হতে হবে না। যেমন ভাইয়া যেটা বললেন যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিন্তু অনেক কোম্পানিতে আমি দেখেছি, বাইরের কিছু কোম্পানির সাথে কাজ করার মানে সুযোগ হয়েছে। তো আমি দেখেছি সবাই কিন্তু টেকনিক্যাল পারসনও না।
হ্যাঁ, ওইখানে বিজনেস অ্যানালিস্ট যে সে হয়তো একজন টেকনিক্যাল পার্সনের সাথে কাজ করে টেকনিক্যাল রিকোয়ারমেন্টের সাথে বিজনেস রিকোয়ারমেন্টের একটা খাপ খাওয়াতে পারে, যেই সেই পারে তখনই সে কিন্তু একটা অন্য লেভেলে চলে যায়। কিন্তু একজন প্রোগ্রামার, যাকে সহজ বাংলা ভাষায় বাংলাদেশে যেটা বলা হয় সেটা হচ্ছে কামলা বলা হয়, এই জিনিসটা কামলা। খুবই খুবই হার্ট বিটিং আর কি, মানে খুবই হার্ট বিটিং। মানে একটা ছেলে, সে তার মানে একজন প্রোগ্রামার কিন্তু একটা শিল্প, মানে একটা শিল্পের মতো, তাই না? কারণ প্রোগ্রামিং তো কোনো সহজ বিষয় না। কিন্তু যদি এটার ভ্যালুয়েশন এভাবে কমে যায় এবং 10 টাকায় 15 টাকায় মানে ইনফ্যাক্ট খুবই এরকমও আমি দেখেছি আসলে যে 1-2 হাজার টাকা ই কমার্স সাইট এগুলো চলে আসে মার্কেটে। সো এটার জন্য এগুলোর কারণটাই হচ্ছে আমরা সফটওয়্যারের প্রপার ভ্যালুয়েশন করতে পারি না। যেমন সেম জিনিসটা আসলে ইন্ডিয়ান একটা কোম্পানি কেন আমাদের থেকে বেশি টাকা নিচ্ছে, তার কাছে এক্সট্রা কি আছে? আমি বলবো মেধার কিছুই এক্সট্রা নাই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কমও আছে, কিন্তু তারা একটা সফটওয়্যারকে বেচার আগে তারা যে আয়োজন করে, মানে ডকুমেন্টের যে যে একটা বিশাল বন্যা বইয়ে দেয়, ওই ডকুমেন্ট হ্যাঁ, দেখলেই গায়ে গায়ে জ্বর চলে আসে আর কি। তখনই বোঝা যায় যে রাইট। এটার ভ্যালুটা কত আর কি। যে এবং আমি যদি একটা ব্যাংকে লোন নিতে যাই ভাইয়া, যেমন আপনি আইডিএলসি তে আছেন, আইডিএলসি তে যদি আমরা একটা লোন বা এসবের জন্য অ্যাপ্লাই করি, তখন কিন্তু তারা আমাকে বিশাল একটা ডকুমেন্ট ধরিয়ে দেয় যে দিস আর দ্য কন্ডিশনস, টার্মস এন্ড কন্ডিশনস। সো ওইগুলো কিন্তু ভাইয়া শুরুতে কেউ ওটার ভ্যালু বোঝে না, কিন্তু যখনই দেখা যায় যে কোনো একটা জায়গায় গিয়ে ওই জিনিসটা মানে লাইফের কোনো একটা স্টেজে গিয়ে হয়তো আমার কোনো একটা এক্সেপশন হলো, তখন কিন্তু আইন আদালত ওই কাগজগুলোই খুঁজতে থাকে। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে রাইট। ওই কাগজগুলোর কারণে একটা মানুষ বের হয়ে চলে আসে, আরেকটা মানুষ ধরা পড়ে যায় আর কি। সো এনিওয়েজ আর কি, সো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি ভাই আরেকটা কথা বলেছেন যে বিগিনারদের এখন এটা চিন্তা করার দরকার নাই, বাট ডেফিনেটলি এটা মাথায় রাখতে হবে এবং সময়ের সাথে সাথে এই জিনিসটার সাথে নিজেকে আসলে ইয়ে করতে হবে এবং এফেক্টিভ সফটওয়্যার বানাতে হবে। আলটিমেট গোলটা হচ্ছে এফেক্টিভ একটা সফটওয়্যার বানানো, সেটা যত ইফেক্টিভ ছোটই হোক। সফটওয়্যার বানাতে হবে, জি জি যত জি। ছোটই হোক। এটার হ্যাঁ জন্য ভাইয়া, একটা আমি একটা ছোট্ট, বিজনেস। জি, আমি একটা ছোট্ট জি। প্রশ্ন করে ভাই আমরা দর্শক প্রশ্ন নিয়ে নিব। সেটা হচ্ছে যে জাস্ট হ্যাঁ, আপনি যদি ভাই বলেন, যেহেতু আপনার মানে বাংলাদেশে আপনি মার্কেটে কাজ করতে গিয়ে আমি যেহেতু ফেস করি, আমি তাই আপনাকে বলছি আপনি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেন। সেটা হচ্ছে আমরা দেখেছি যে যখনই আমরা সত্যিকার অর্থে খুব অনেস্ট ওপিনিয়ন নিয়ে যখন আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে যাই এবং একটা ক্লায়েন্টের কাছে যখন তার বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য আমি 1 মাস সময় চাই বা 15 দিন সময় চাই, ওটাও কিন্তু একটা সময় লাগে, তখনই ক্লায়েন্ট মানে 180 ডিগ্রি ঘুরে ডিগবাজি খেয়ে অন্য কোম্পানিতে চলে যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে আপনার আমি আবার কাজটাই হারিয়ে ফেললাম। যে মানে অনেকে বলে যে ওদের এত দেমাগ যে ওরা অনেক রিকোয়ারমেন্টের কথা বলে হ্যাঁ আমাদের ইয়ে করে ফেলছে, আর আরেকটা কোম্পানি রেডিমেড সফটওয়্যার বেচার জন্য বসে আছে। সো ভাই এই জিনিসটা কিন্তু আমরা মার্কেটে প্রচন্ড ফেস করি। সো একটা ভালো কোম্পানি বা একটা ভালো ছেলে যে আসলে সত্যিকার অর্থে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে স্টেপ বাই স্টেপ আগাতে চায়, সে আসলে এই চ্যালেঞ্জগুলো ফেস করবে কি করে? মানে মানে হোয়াট শুড বি হিজ আচ্ছা, অ্যাপ্রোচ? রাইট। এই চ্যালেঞ্জের আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্লায়েন্টকে বোঝাতে হবে। আপনি যদি বিজনেস করতে চান তাহলে মানুষকে মোটিভেট করতে হবে। ক্লায়েন্ট বুঝতেছে না, ক্লায়েন্টকে বোঝাতে হবে। আপনার ফার্স্ট কাজ হচ্ছে মোটিভেট করা। আপনি যদি ভালো মোটিভেটর হতে না পারেন, আপনি ভালো বিজনেসম্যান হতে পারবেন না। একদম এটা মানে একটা 100% ট্রু একটা বিষয়। আপনাকে ক্লায়েন্টকে মোটিভেট করতে হবে, যে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন এটার কিন্তু কোনো বিজনেস অ্যানালাইসিস নাই, কোনো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নাই। এটা ইউজ করার কারণে আপনার কিন্তু এই ক্ষতিগুলো হতে পারে, আর আমারটা করার কারণে এই লাভগুলো হতে পারে। ফার্স্ট আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে। তারপরেও যদি ক্লায়েন্ট না বোঝে, আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ছাড়াও সফটওয়্যারটা নেন, আপনি প্রজেক্টটা নিয়ে নেন, কারণ ক্লায়েন্ট আলটিমেটলি বুঝছেই না। তখন আমার মনে হয় যে একটা সফটওয়্যার মানে শুধুমাত্র ওই ক্লায়েন্টের ফিউচার না, আপনারও ফিউচার। ওই সফটওয়্যার মানে শুধু ক্লায়েন্টের ডিমান্ড না, আপনারও ডিমান্ড। আপনি যে সফটওয়্যারটা তৈরি করতেছেন, ওই সফটওয়্যারটা দিয়ে ক্লায়েন্ট যদি সাকসেস হয়, আপনার রেপুটেশন কিন্তু বাড়বে। আপনার রেপুটেশন বাড়লে কিন্তু আপনার ভ্যালুয়েশনও বাড়বে। আপনি দরকার হলে ওই যে 1 মাস সময় আপনার ক্লায়েন্ট দিচ্ছে না, আপনি নিজে ওভারটাইম করে হলেও, যেহেতু ক্লায়েন্ট বুঝতেইছে না, আপনি বুঝাতেই পারতেছেন না এবং আপনাকে প্রজেক্টটা নিতে হবে, আপনি নিজে নিজ দায়িত্বে দরকার হলে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করেন। দরকার হলে সেই দায়িত্বটা নিজের হাতে নেন, সেটা আপনার লসের খাতায় আপনি নিয়ে নেন। আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে সাপোজ 1 মাস সময় লাগবে, ওই 1 মাসে আপনার একটা কস্ট আছে, আপনার প্রফিট থেকে সেই কস্টটা বাদ দিয়ে দেন, আপনি প্রফিটটা কম করেন। কিন্তু কি হবে ফাইনালি, আপনি এই যে বিজনেস রিকোয়ারমেন্ট করার জন্য যে কস্টিংটা সেটা ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে না বা সময়টা আপনি দিচ্ছেন না, আপনি সেটা বাইরে থেকে আউটসোর্স করতেছেন বা আপনি সেটা ওভারটাইম করে সেটাকে ম্যানেজ করতেছেন। এই ম্যানেজ করার বেনিফিটটা কিন্তু ক্লায়েন্টের থেকে আপনি বেশি পাবেন। জি ক্লায়েন্টের থেকে আপনি বেশি পাবেন। আপনি কিভাবে বেশি পাবেন?
কারণ আপনার ডিমান্ড বাড়বে, আপনার সফটওয়্যারের বিজনেস ভ্যালু বাড়বে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? জি আমার মনে জি হয় ভাই। এই বিষয়গুলো আমাদেরকে এইভাবে ফেস করতে হবে। আর একটা বিষয় ভাইয়া সেটা হচ্ছে আমি প্রথমে মানে যেটা এই যে আপনার এই কথাটার সাথে ভাই আমি ছোট্ট একটা জিনিস একটু মানে অ্যাড করে দিই, তাহলে আপনি হয়তো রিলেট করে বলবেন। সেটা হচ্ছে আমরা হ্যাঁ যখন হ্যাঁ টিউটোরিয়াল বানাই, হ্যাঁ মানে আমি কেন এই কথাটা বলছি, ধৈর্যের অভাবের কথা বলছি আর কি। So, আমাদের যে জেনারেশনটা তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ভয়াবহ লেভেলের ধৈর্যহীন আর কি, মানে ধৈর্য নাই। রাইট। তো যদি প্রোগ্রামার নিজেই ধৈর্য হারায় ফেলে, মানে এই অবস্থা হয়, ক্লায়েন্ট তো সবসময় ধৈর্যহীন, কারণ তার তো টাকার সবসময় টাকা তাকে পিছন দিয়ে তাকে সমস্যা করছে। তো যার কারণে রাইট রাইট। ক্লায়েন্ট তো আসলে সবসময় ধৈর্যহীনই হবে, কিন্তু প্রোগ্রামারকে তো হ্যাঁ ধৈর্য হ্যাঁ, ধরে রাখতে হয়। এবং আমরা ধৈর্য যেহেতু ধরে রাখতে হবে। বাংলাদেশে, জি, এবং আমরা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এবং এটা যেহেতু আইটিতে এখনো ওইভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে চলে যেতে পারেনি, যেমন আমি যদি ব্যাঙ্গালোরে যাই, তাহলে কিন্তু আজকে আমি আপনি বসে হয়তো এই কথা আমাদের বলতে হতো না। কিন্তু না, তারা অলরেডি স্ট্যান্ডার্ড ফলো করছে, বাট বাংলাদেশে এই স্ট্যান্ডার্ডটা কোনো একটা কারণে তৈরি হচ্ছে না, এবং আমার কাছে মনে হচ্ছে ধৈর্যের অভাব। সো মানে মানে ওইটাই আমি আপনাকে বলতে চাচ্ছি ভাই, যে ফিউচার জেনারেশন যারা আসছে বা যারা নতুন লার্নার, তারা এখান থেকে এই শিক্ষাটাকে নিতে পারে কিনা, যে স্টেপ বাই স্টেপ যাও, ঠিক আছে, মানে ধরে ধরে এবং কোয়ালিটি জিনিস বানাও আর কি, এই এই কোয়ালিটি। ব্যাপারটা। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলি যে এখন আমাদের যারা ডেভেলপমেন্ট কমিউনিটি, তারা করতেছে কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাচ্ছে। কখনো ব্যাংকিং ফাইন্যান্স বানাচ্ছে, কখনো ই কমার্স বানাচ্ছে, কখনো সোশ্যাল কমিউনিকেশন সফটওয়্যার বানাচ্ছে, কখনো গেমস বানাচ্ছে, হরেক রকমের সফটওয়্যার বানাচ্ছে। এক এক সময় এক এক ক্যাটাগরি সফটওয়্যার বানাচ্ছে, এবং এতে করে কিন্তু তাদের ডোমেইন নলেজ নষ্ট হচ্ছে। কারণ আপনি সুপারম্যান না, আপনি সুপারম্যান না, আপনার পৃথিবীর সবকিছু আপনি জানতে পারেন না। আপনি কখনো আপনি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, কখনো আপনি হচ্ছে সোশ্যাল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, কখনো আপনি বিজনেস অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, কখনো বাইং হাউসের জন্য বানাচ্ছেন, কখনো গার্মেন্টসের জন্য বানাচ্ছেন। এতে করে হচ্ছে কি ডোমেইন নলেজ নষ্ট হচ্ছে। আপনাকে একটা নির্দিষ্ট ওয়ে ধরে আগাতে হবে, একটা নির্দিষ্ট ক্যাটাগরির সফটওয়্যার আপনাকে বানাতে হবে। আপনি যদি ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন বানান, তাহলে শুধু ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশনটাই আপনি বানান। আপনি যদি কমিউনিকেশন সফটওয়্যার বানান, তাহলে শুধু কমিউনিকেশন সফটওয়্যারই আপনি বানান। তাহলে হবে কি, আপনার কাজের কোয়ালিটিও বাড়বে, আপনার ডোমেইন নলেজও বাড়বে। আমাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আমাদের যে বিভিন্ন রুট লেভেলে ছোটখাটো সফটওয়্যার কোম্পানিগুলো আছে, এই সফটওয়্যার কোম্পানিগুলোতে দেখা যাবে যে অ্যাট এ টাইম 10টা প্রজেক্ট যদি রান হয়, 10টা প্রজেক্ট দেখা যাবে 10 রকম, 10টা প্রজেক্ট দেখা যাবে 10 রকম ক্যাটাগরির। এতে করে হচ্ছে কি, ওই সফটওয়্যার কোম্পানির কোনো একটা স্পেসিফিক বিষয়ে ডোমেইন নলেজ কমে যাচ্ছে, কোনো একটা স্পেসিফিক বিষয়ে দক্ষতাও কমে যাচ্ছে। আপনি কিন্তু এই বিষয়টা দেশের বাইরে দেখতে পাবেন না। দেশের বাইরে দেখবেন কোনো একটা সফটওয়্যার কোম্পানি একটা স্পেসিফিক ক্যাটাগরি ধরে আছে, সে শুধু ওই ক্যাটাগরি সফটওয়্যারই বানাচ্ছে, ওই ক্যাটাগরির এক্সপার্ট লোকজনই শুধু সেখানে আছে, এবং ওই ক্যাটাগরির এক্সপার্ট লোকজনকেই সে শুধুমাত্র রিক্রুট করতেছে। আমাদের দেশে কিন্তু এটা হচ্ছে না। এই প্র্যাকটিসে আমাদেরকে যেতে হবে, তাছাড়া তো আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবো না। এক্স্যাক্টলি। আমাদের হয়ে গেছে কি, হরেক 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 মাল হয়ে গেছে। বিষয়টা এরকম যে হরেক মাল হয়ে গেছে। হরেক মানে মাল ওইটা করলে মনে তো হয় আসলে হচ্ছে কি, মানে পরিবেশ পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছে না, তো কারণ পরিবেশ। যেহেতু আমাদের দুই পাশেই ধৈর্যের অভাব, সো আমরা সবাই আসলে রেস লাগিয়েছি আর কি, যে রাইট কে আসলে কম্পিটিশন করে কার কাজ নিয়ে যাবে, এবং কাজ নিতে নিতেই মানে ডেভেলপমেন্ট টাইম ফ্রেমের অর্ধেক চলে যায়। হ্যাঁ, হ্যাঁ তারপরে আবার একটু রিল্যাক্স করতে গিয়ে আরো চলে যায়, গিয়ে অল্প কয়েকদিন অবশিষ্ট থাকে, ওই দিনকে একটা মানে ওই অল্প সময় খুবই জগা খিচুড়ি মার্ক একটা সফটওয়্যার তৈরি হয়, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ক্লায়েন্ট বলে কি, বাংলাদেশের সফটওয়্যার ভালো না, লেটস গো ভালো। আউটসাইড, ঠিক আছে, যে বাইরে থেকে নিয়ে আসি আর কি। যার এবং কারণে হচ্ছে বাংলাদেশ, ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি এটা হচ্ছে বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানের যে কোর সিস্টেমগুলো আছে, সেই কোর সিস্টেমগুলো একটাও বাংলাদেশের না, জি, একটাও বাংলাদেশের না। ম্যাক্সিমাম গুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা, ইউএস এর কিছু সফটওয়্যার আছে যেগুলো কোর সিস্টেম। সেই কোর সিস্টেম গুলোতে বড় বড় যারা কর্পোরেট হাউস আছে, তারা বাংলাদেশি কোম্পানির উপরে, কিছু কিছু কোম্পানির উপরে অবশ্যই আস্থা আছে, কারণ বাংলাদেশে ভালো সফটওয়্যার কোম্পানিও আছে, বাট ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানির উপরে তাদের আস্থা নাই। তাদের সফটওয়্যারটা যে তারা নিবে, তাদের এই কনফিডেন্সটাই নাই, এই কনফিডেন্সটাই গ্রো করতে এক্স্যাক্টলি, পারতেছি না আস্থা আমরা। নাই, আস্থা নাই, কারণ হচ্ছে আমরা ভ্যালু তৈরি করতে পারছি না, আমরা আমাদের কথা গুরুত্ব দেওয়ার মতো যে একটা ওয়েট প্রয়োজন হয়, যে হ্যাঁ এই রাইট কোম্পানি বলছে, যেমন আজকে যদি মাইক্রোসফট একটা কিছু বলে কোনো ক্লায়েন্টকে, ক্লায়েন্ট বলবে আরে রাইট আমরা তো বেশি জানি, আমি কি একটু কম জানি। তো ওই জিনিসটা, রাইট। ওই ব্যাপারটা আসলে আনতে হবে আর কি। তো ভাইয়া আমি ওই কোশ্চেন বিষয়টা। নেওয়া শুরু করি। জি, প্লিজ ভাই বলেন। হ্যাঁ, লাইক কোশ্চেন, অবশ্যই কোশ্চেনে যান, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া প্রথমে একটু টেকনিক্যাল প্রশ্ন করে ফেলেছে আর কি, সেটা হচ্ছে যে আচ্ছা লারাভেলের সাথে রিয়াক্ট, যেহেতু আপনি এটা নিয়ে আসলে টিউটোরিয়াল দিয়েছেন, আমি যতটুকু জানি যে রাইট লারাভেলের সাথে রিয়াক্ট অথবা ভিউজেএস নিয়ে একটু আলোচনা করবেন। অনেকে বলে লারাভেলের সাথে ভিউজেএস শিখতে, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি লারাভেলের সাথে রিয়াক্ট জেএস। আমার প্রশ্নটা হচ্ছে চাকরির বাজারে প্রভাবটা কেমন হবে, বিশেষ করে লারাভেলের সাথে রিয়াক্ট জেএস। তো ভাইয়া যেহেতু নিজেও রিয়াক্ট জেএস নিয়ে কাজ করেন, তো যদি আপনি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে একটু বলতেন যে চাকরির ক্ষেত্রে আচ্ছা, কি অবস্থা। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি। আমাকে প্রথমে বুঝতে হবে যে রিয়েক্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড টেকনোলজি, রিয়েক্ট কিন্তু কোনো সার্ভার সাইড টেকনোলজি না। রিয়েক্ট হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড টেকনোলজি।
বিষয়টা এরকম যে আপনি আলু ভর্তা দিয়েও ভাত খেতে পারেন, আপনি ডাল দিয়েও ভাত খেতে পারেন, আপনি মাংস দিয়েও ভাত খেতে পারেন। তো রিয়েক্ট যেহেতু একটা ক্লায়েন্ট সাইড টেকনোলজি, সুতরাং এর সার্ভার সাইডে যে কোনো কিছু থাকতে পারে। এর সার্ভার সাইডে নোড.জেএস থাকতে পারে, এর সার্ভার সাইডে এক্সপ্রেস.জেএস থাকতে পারে, এর সার্ভার সাইডে লারাবেল থাকতে পারে, কোডিংনেটর থাকতে পারে, ডটনেট থাকতে পারে, জ্যাঙ্গো, হোয়াটএভার। এর সার্ভার সাইডে অনেক কিছুই থাকতে পারে। তো রিয়েক্ট যেহেতু ক্লায়েন্ট সাইড টেকনোলজি, সেহেতু এর সার্ভার সাইডে অনেক কিছু থাকতে পারে, এটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এর পিছনে লারাবেলও থাকতে পারে, এর পিছনে ডটনেটও থাকতে পারে, এর পিছনে জ্যাঙ্গোও থাকতে পারে। সেটা নির্ভর করতেছে আসলে কোম্পানি টু কোম্পানি, সেটা ভ্যারি করতেছে, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট সেটা ভ্যারি করতেছে। অনেক কোম্পানি আছে শুধুমাত্র পিএইচপি নির্ভর, পিএইচপি লারাবেল নির্ভর। দেখা যাচ্ছে যে পিএইচপি লারাবেল তাদের কোর সিস্টেমে তারা ইউজ করে, তারা ওটা নিয়েই কাজ করে। তাহলে ওই ধরনের কোম্পানিতে যদি আপনি রিয়েক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে তো আপনি সেখানে দেখবেন যে রিয়েক্টের সাথে আপনাকে লারাবেলকে ইউজ করতেই হচ্ছে, কারণ তারা লারাবেলে ওই প্র্যাকটিসে তারা আছে। আপনি যদি বাংলাদেশের ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে বিভিন্ন যে মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, টিভি চ্যানেলগুলো আছে, এদের কাছে যদি আপনি যান, এনারা কিন্তু ম্যাক্সিমাম ডটনেট ইউজ করে। তাহলে ওইখানে যদি আপনি রিয়েক্ট দিয়ে ক্লায়েন্ট সাইড ডেভেলপ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ডটনেটের সাথে কাজ করতে হবে। এখন আরো কিছু প্রতিষ্ঠান আছে এখন নিউ গ্রোয়িং নোড.জেএস ইউজ করতেছে, এক্সপ্রেস.জেএস ইউজ করতেছে, তখন কিন্তু আপনাকে নোড.জেএস, এক্সপ্রেস.জেএস ইউজ করতে হবে। তো রিয়েক্টের পিছনে আসলে লারাবেল থাকলে ভালো হবে না রিয়েক্ট কি বলে জ্যাঙ্গো থাকলে ভালো হবে, ডটনেট থাকলে ভালো হবে, এটা কোনো বিষয় না। কারণ রিয়েক্ট হচ্ছে একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন টেকনোলজি। আপনি ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বানাবেন ওটা দিয়ে, আর সার্ভার অ্যাপ্লিকেশন যেটা বা সার্ভার সাইড যেটা, সার্ভার সাইডে হোয়াটএভার যা খুশি সেটাই থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এটা গেল আমার 1 নম্বর উত্তর। আর 2 নম্বর উত্তর যেটা, সেটা হচ্ছে রিয়েক্ট.জেএস অথবা ভিউ.জেএস। রিয়েক্ট.জেএস অথবা চাকরির বাজারে কোনটার কি অবস্থা আর কি? চাকরির বাজারে কোনটা? এখন চাকরির বাজার কিন্তু দুইটারই আছে। আপনি বিডি জবসে যদি বিভিন্ন সার্কুলারগুলো দেখেন, ওখানে দেখবেন আপনি ভিউ.জেএস অবলিক রিয়েক্ট.জেএস অবলিক অ্যাঙ্গুলার.জেএস দেখবেন অপশন দিয়ে দেয় যে আপনি হয় রিয়েক্ট জানেন, না হয় আপনি ভিউ জানেন, না হয় আপনি অ্যাঙ্গুলার জানেন। আপনি রিয়েক্ট বলেন, ভিউ বলেন, অ্যাঙ্গুলার বলেন, এগুলোর সবই কিন্তু ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন টেকনোলজি। সবগুলোরই কাজ হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করা। এখন আপনি রিয়েক্ট.জেএস শিখবেন না ভিউ.জেএস শিখবেন? তো আমার মনে হয় আপনি যদি রিয়েক্ট.জেএস জানেন, আপনার ভিউ.জেএস পারা উচিত। আর আপনি যদি ভিউ.জেএস জানেন, আপনার রিয়েক্ট.জেএসও পারা উচিত। কারণ দুটো একই বিষয়, একই জিনিস, দুটো একই বিষয়, দুটোর মধ্যে বিশাল কোনো বিস্তর পার্থক্য নাই। দুটোরই জাভাস্ক্রিপ্ট, রিয়েক্টও জাভাস্ক্রিপ্ট, ভিউ.জেএসও জাভাস্ক্রিপ্ট। ভাই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যে লজিকটা রিয়েক্টে লিখবেন, সেই সেম লজিকটা সেম জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ভিউ.জেএস এর মধ্যেও লিখবেন। তো আমার মনে হয় আপনি যদি রিয়েক্ট.জেএস জানেন, ভিউ.জেএস আপনি এমনিতেই পারার কথা, যদি আপনি বুঝে রিয়েক্ট.জেএস শিখে থাকেন। আপনি যদি ভিউ.জেএস বুঝে শিখে থাকেন, তাহলে রিয়েক্ট.জেএস আপনি এমনিতেই পারবেন। আর যদি আপনি না পারেন, তাহলে একটু দেখে নেন। আপনি রিয়েক্ট.জেএসও শিখে ফেলেন, আপনি ভিউ.জেএসও শিখে ফেলেন, কারণ দুটোই তো জেএস। বিষয়টা এরকম, আপনি যদি লারাবেল পারেন, আপনি কিন্তু খুব সহজেই কোডিগনেটর শিখে ফেলতে পারবেন। আপনি যদি কোডিগনেটর পারেন, আপনি কিন্তু খুব সহজে কেক পিএসপি শিখে ফেলতে পারবেন, কারণ বিষয়গুলো রিলেটেড। তাহলে আপনি যদি একজন রিয়েক্ট.জেএস ডেভেলপার হয়ে থাকেন, রিয়েক্ট.জেএস শিখতে যদি আপনার 1 বছর লাগে সাপোজ, তাহলে ভিউ.জেএস শিখতে দেখবেন ওই যে রিয়েক্ট.জেএসে 1 বছরের যে আপনার একটা অর্জন আছে, সেই অর্জন দিয়ে ভিউ.জেএস কিন্তু আপনি হয়তো বা 1 মাসে শিখে ফেলতে পারবেন, কারণ বিষয়গুলো রিলেটেড। তো ডিমান্ড দুইটারই আছে, একটা আর একটা রিয়েক্ট.জেএসেরও আছে, ভিউ.জেএসেরও আছে। তো যদি আপনার মধ্যে এরকম কোনো কনফিউশন অ্যারাইজ করে যে আমি রিয়েক্ট.জেএস শিখবো না ভিউ.জেএস শিখবো, তাহলে আপনি দুটোই শিখে ফেলেন, কারণ শিখলে লস নাই, শিখলে আপনার লাভ। জি। এবং ভাই আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যে আমি এই কোশ্চেনগুলো খুব বেশি দেখি আর কি সবার মধ্যে, বিশেষ করে বিগিনারদের মধ্যেও দেখি, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ইন্টারমিডিয়েট মানে লেভেলে কাজ করছে, ইনফ্যাক্ট প্রফেশনাল লেভেলে তাদের কাছেও শুনি। সো আপনার কিভাবে মনে হয় না যে মানে এই যে আমরা স্ট্যান্ডার্ডের কথা বলছিলাম, হ্যাঁ, যদি আমি এখন আজকে গুগলের কথা বলি বা এরকম স্ট্যান্ডার্ড কোম্পানিগুলোর কথা বলি, সেখানে যে জব ইন্টারভিউগুলো হয়, আমরা শুনেছি যে সেখানে কিন্তু কখনো কোন স্ট্যাকে কাজ করে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে তুমি সলভ করবা, সেটা কিন্তু তারা জিজ্ঞেস করে না। সো তার মানে আমাদের কি আসলে ল্যাঙ্গুয়েজের ঊর্ধ্বে উঠতে হবে না? মানে আমি তো মানে ওই যে যেটা বললাম যে আমাদের সবার গোল হবে আলটিমেটলি বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করা এবং মানে সফটওয়্যার বানানো। এইখানে সুমিত ভাই আমি একটা হার্ড ট্রু কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন স্ট্যাকের বাগ বিতর্ক নিয়ে করছি যে ভিউ.জেএস না লারাবেল না কোডিগনেটর নাকি নোড.জেএস, আসলে ফাইনালি দিন শেষে এগুলোর কোনো ভ্যালুই নাই। দিন শেষে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, দিন শেষে আপনাকে ভ্যালুয়েবল সফটওয়্যার তৈরি করতে হবে। সেই সফটওয়্যারের পিছনে আপনার মাইএসকিউএল আছে না ওরাকল আছে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। জি জি জি। সেই সফটওয়্যারের পিছনে আপনার রিয়েক্ট.জেএস ইউজ করা আছে, সেই সফটওয়্যারে আপনার ভিউ.জেএস ইউজ করে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। দিন শেষে আপনাকে একটা ওয়ার্কেবল ভ্যালুয়েবল বিজনেস ফিটনেস আছে এরকম একটা সফটওয়্যার তৈরি করতে হবে, সেই সফটওয়্যার যে ল্যাঙ্গুয়েজেই তৈরি হোক না কেন।
তো আমার মনে হয় আমাদের বিতর্ক হওয়া উচিত সফটওয়্যারের কোয়ালিটি নিয়ে, সেটা টেকনোলজি নিয়ে না। জি, এটা আসলে ভাই ওই যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা আমরা এখনো রিচ করতে পারিনি, যার কারণে আসলে আমরা ওই গ্যারাকলে পড়ে আছি আর কি, যার কারণে কোশ্চেন গুলো রাইট, হয় আর কি। এনিওয়েজ ভাই, এরপর রাইট। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে ডার্ট ফ্লাটার শেখার ভবিষ্যৎ কি? মানে আপনি যেহেতু নিজেও মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছেন, সো দিস টাইপ অফ ক্রস প্ল্যাটফর্ম যে আমাদের ওয়েগুলো আছে, এটার যে আপনি একটু ফিউচার বলতেন বা বর্তমানে মার্কেটে এইখানে এইখানে আমি বলি এইখানে একটা আমি বলি আপনার হচ্ছে আহ, এখানে আমি কয়েকটা পয়েন্টে বলবো। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি ইনহাউস অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করেন, ইনহাউস মানে হচ্ছে সফটওয়্যার কিন্তু দু রকমের হয়, একটা ইনহাউস হয় আর একটা হচ্ছে পাবলিক হয়। তো ইনহাউস অ্যাপ্লিকেশনের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি, মানে যেগুলো কোম্পানি ইন্টারনালি ইউজ করে। আমরা কিন্তু এই সম্পর্কে আসলে জানি না, অনেকেই জানি না। আমরা মনে করি অ্যাপ্লিকেশন মানে প্লে স্টোরে পাওয়া যাবে, অ্যাপ্লিকেশন মানে iOS অ্যাপ স্টোরে পাওয়া যাবে, অ্যাপ্লিকেশন মানেই ডাউনলোড করা যাবে। বিষয়টা এরকম না। একটা কোম্পানি যদি 100টা সফটওয়্যার ইউজ করে, তার মধ্যে দেখা যায় 70টা সফটওয়্যারই হচ্ছে ইনহাউস, অর্থাৎ নিজেদেরই ব্যবহার করার জন্য। পাবলিক অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু খুবই কম। তো আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন বানান ইনহাউস ব্যবহারের জন্য, তাহলে আমার মনে হয় মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আপনি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে বানান। সেক্ষেত্রে ইউজার ওয়েবেও ইউজ করতে পারে, ইউজার ডেস্কটপেও ইউজ করতে পারে, ইউজার আইফোনেও ইউজ করতে পারে, যেখানে খুশি সেখানে ইউজার ইউজ করতে পারে। এতে করে হয় কি, কোম্পানির কস্ট কমে যায়, ইউজিবিলিটি বাড়ে। তো সেক্ষেত্রে ওই জায়গায় কিন্তু ইনহাউস অ্যাপ্লিকেশন সেই ইনহাউস অ্যাপ্লিকেশনে ডার্ট ফ্লাটারের আমি হার্ড ট্রু যেটা বলবো, দেয়ার ইজ নো স্কোপ। কারণ এইভাবে অ্যাপ্লিকেশন তৈরি করলে কোম্পানি শুধুমাত্র মোবাইল ফোনে ইউজ করতে পারতেছে, বাট সেটাকে কিন্তু সে ওয়েবেও পারতেছে না, সে ডেস্কটপেও পারতেছে না, কোথাও পারতেছে না। এবং আপনি যখন ডার্ট ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, তখন ওই অ্যাপ্লিকেশনে যদি কোনো ফ্রিকোয়েন্ট আপডেট আসে আপনার, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্ট আপডেট আসলে বারবার আপনাকে এপিকে জেনারেট করতে হবে, বারবার সেটাকে পাবলিশ করতে হবে, অর্থাৎ এখানে ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জ আছে। তো ইনহাউস অ্যাপ্লিকেশনের জন্য আমি কখনোই ইনহাউস অ্যাপ্লিকেশন বা ইনহাউস ব্যবহার করার জন্য কখনোই আমি কোনো নেটিভ টেকনোলজিকে সাজেস্ট করবো না, সেটা ডার্ট হোক, ফ্লাটার হোক, কোটলিন হোক, অ্যান্ড্রয়েড হোক, সুইট ট্রি হোক, হোয়াট এভার, যেটাই হোক। কারণ নেটিভ টেকনোলজি ইউজ করলে হবে কি, ইনহাউস অ্যাপ্লিকেশনগুলোতে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। আমি এই বিষয় নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। এরপরে আসেন পাবলিক অ্যাপ্লিকেশন। এখন আপনার অ্যাপ্লিকেশন যদি পাবলিক হয়, যেটা ব্যবহারকারী ব্যবহার করবে, পাবলিক ব্যবহার করবে, এবং সেখানে যদি আপনার সিকিউরিটিকে আপনি প্রাধান্য দেন, তাহলে সেক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য যত টেকনোলজি আছে তার মধ্যে সব থেকে বেস্ট টেকনোলজি হচ্ছে ফ্লাটার, যদি আপনি সিকিউরিটিকে প্রাধান্য দেন। যেরকম আমি এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অনেক অ্যাপ্লিকেশন বাংলাদেশে আছে, নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে। তার মধ্যে রকেট, নগদ এগুলো কিন্তু হচ্ছে জাভা কোটলিন দিয়ে তৈরি করা, আর বিকাশ কিন্তু ফ্লাটার দিয়ে তৈরি করা। আমি যদি সিকিউরিটি অ্যাসপেক্টে আমি যদি বলি, তাহলে নগদ কিংবা রকেটের থেকে বিকাশের সিকিউরিটি অনেক অনেক হার্ড, শুধুমাত্র এই ফ্লাটার টেকনোলজি ইউজ করার কারণে। কেননা এ পর্যন্ত ফ্লাটার কিন্তু ডিকম্পাইলেবল, অর্থাৎ এটাকে একবার কম্পাইল করলে সেটাকে কিন্তু আবার ভাঙা যায় না, ভাঙলে কিন্তু সেখান থেকে আপনি কোনো রিসোর্স এক্সট্রাক্ট করতে পারবেন না। তো আপনার যদি সিকিউরিটিকে আপনি প্রাধান্য দেন, 1 নম্বর কথা, আপনি যদি সিকিউরিটিকে প্রাধান্য দেন, আপনি যদি ক্রস প্ল্যাটফর্মকে প্রাধান্য দেন, আপনার যদি সেটা পাবলিক অ্যাপ্লিকেশন হয়, আপনার যদি সেই অ্যাপ্লিকেশনের একটা হিউজ বিজনেস ইম্প্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনি ডার্ট ফ্লাটার ব্যবহার করেন, সেক্ষেত্রে বেটার হবে। তো আমি আশা করি উদাহরণ দিয়ে আমি বোঝাতে পেরেছি। তো সেক্ষেত্রে ডার্ট ফ্লাটারের ভবিষ্যৎ আসলে সেই অ্যাপ্লিকেশনগুলোতে, যে অ্যাপ্লিকেশনগুলো জন্য আপনার হাই সিকিউরিটি প্রয়োজন, হাই ইউজার এক্সপেরিয়েন্স প্রয়োজন, তারপরে হচ্ছে আপনার যেগুলো পাবলিক অ্যাপ্লিকেশন, সেগুলোর জন্য ডার্ট ফ্লাটারের ভবিষ্যৎ ভালো। বাট যেগুলো ইনহাউস অ্যাপ্লিকেশন, সেগুলোর জন্য ডার্ট ফ্লাটারের ফিউচার ভালো না। আমি আশা করি বোঝাতে পেরেছি। একদম এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছেন আর কি। তো একদম মানে প্র্যাকটিক্যালি। এবং হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে এন্টারপ্রাইজে যেটা মানে মানে অনেকে যেটা বলে যে আসলে আপনার কথা সামারি কিন্তু ভাই এটাই, যে রিকোয়ারমেন্টের উপরে বেস করে আসলে টেকনোলজি চুজ করা হচ্ছে, নট টেকনোলজির উপরে বেস করে রিকোয়ারমেন্ট, রাইট? সো তার মানে কি সবারই ভাত আছে আসলে, মানে যেটাই শিখবো ওটা দিয়ে আমি আমার পার্টিকুলার ডোমেনে কাজ করতে পারবো। যেটা ভাই একটু আগে বললেন, যে যদি আমি নিজেকে ঠিক করি যে না আমি এই ডোমেনে কাজ করব, সেই ডোমেনের জন্য প্রয়োজনীয় স্ট্যাক কিন্তু লাগবে। এই হচ্ছে কথা। ভাইয়া, আপনার একজন যেহেতু আপনার লাইফের সাথে মিলে যাচ্ছে, তাই আমি প্রশ্নটা নিচ্ছি। বর্তমানে সিভিল, তবে সে ডিপ্লোমা করেছে আর কি, যাই হোক, ডিপ্লোমা করেছে, এখন প্রোগ্রামার হতে চাচ্ছে। আচ্ছা, এ ব্যাপারে পরামর্শ কি? মানে এটা যদি মানে এই জিনিসটা ভাই একটু বলতেন যদি আপনি, যে আমি যদি একটু প্রশ্নটাকে আমার প্রশ্ন অ্যাড করে দেই, সবারটা তাহলে অ্যাড হয়ে যাবে। সেটা হচ্ছে একটা ধারণা, আমি যে এই ধরনের প্রশ্ন থেকে আমি যেটা পাই, যে কোনো সময় আসলে কিছু হচ্ছে না জীবনে, লেটস ট্রাই প্রোগ্রামিং।
মানে এরকম একটা টেন্ডেন্সি থাকে সবার, যে হয়তো প্রোগ্রামিং করলেই খুব সহজ জিনিস, করে টোরে আমি খুব দ্রুত টাকা ইনকাম করে ফেলতে পারবো। মানে আমার কাছে মনে হয় এই অ্যাটিটিউডটাই থাকে সবার। তো এই ব্যাপারটা নিয়েও আপনি একটু বলবেন আর কি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রোগ্রামিং এ আপনারা যারাই আসবেন, আপনারা টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের হন আর নন টেক ব্যাকগ্রাউন্ডের হোক, সিভিল মেকানিক্যাল যে ব্যাকগ্রাউন্ডই হোক, আপনার যদি প্রচুর পরিমাণে ডেডিকেশন না থাকে, আপনি যদি প্রচুর হার্ডওয়ার্ক না হয়, আপনি যদি মেন্টালি একদম 100% ডিটারমিন না হন, তাহলে আপনার আসার দরকার নেই। তাহলে আসলে হবে কি, আপনার চাকরির যে পোস্ট, আপনার পোস্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার পোস্টের নাম সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি সফটওয়্যার বানান না। এরকম হবে, দেখা যাবে আপনি মাউস নষ্ট হয়েছে কার, কিবোর্ড নষ্ট হয়েছে কার, এসব করে বেড়ান। তো ঘটনা হচ্ছে, আপনি যদি প্রোগ্রামিং ক্যারিয়ারে আসতে চান, প্রোগ্রামার হতে চান, সেক্ষেত্রে আপনার 100% ডেডিকেশন যদি থাকে যে না আপনি ওটাই চুজ করবেন, ওটাই করবেন, যত বাধা বিপত্তি যাই আসুক আপনাকে ওটাই করতে হবে, এরকম ডেডিকেশন যদি আপনার থাকে তাহলেই আপনি আসেন। তাছাড়া আমার মনে হয় এখানে এসে লাভ হবে না। কেন লাভ হবে না? দেখা যাবে যে আপনার জব হবে, জব কিন্তু হবে, আপনি আপনার স্কিল ভালো না হলেও আপনার জব হবে, কিন্তু দেখা যাবে যে আপনি জবে জয়েন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে, আপনি রিটায়ারমেন্টও করছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে, আপনার ক্যারিয়ারে আর কোনো গ্রোথ হয়নি। এখানে ক্যারিয়ারে গ্রোথ তখনই হবে যখন আপনি নতুন নতুন জিনিস শিখবেন, আপনি ডেডিকেটেড থাকবেন, আপনার পারফরমেন্স ভালো হবে, আপনার লার্নিং অপরচুনিটি, আপনার লার্নিং ক্যাপাবিলিটি থাকবে, রিসার্চ করার ক্যাপাবিলিটি থাকবে, তাহলেই আপনার ক্যারিয়ারের ইমপ্রুভমেন্ট হবে, তাছাড়া ক্যারিয়ারে ইমপ্রুভমেন্ট হবে না। আর সিভিলে ডিপ্লোমা করছি, এখন প্রোগ্রামার হতে চাচ্ছি, আপনি প্রোগ্রামার হতে যে চাচ্ছেন এর জন্য আপনার রিকোয়ারমেন্ট আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি প্রোগ্রামার হতে পারবেন কিনা। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার ভিতরে সেই রকম ডেডিকেশন আছে কিনা। এখানে মনে হয় আপনার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আপনাকে করতে হবে যে আপনি পারবেন কিনা। আপনার যদি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করার পরে আপনি পজিটিভ মনে করেন, আপনি আসেন, আপনি যদি নেগেটিভ মনে করেন তাহলে আপনার আসার দরকার নেই। জি। এবং ভাই এক্ষেত্রে আমার মনে হয় মানে একটু মোটিভেশনও দিয়ে দিচ্ছি, যারা আবার আমাদের দুজনকে ডিমোটিভেটর বলে আবার আগুন লাগিয়ে দিবেন না। সেটা হচ্ছে, যদি হতেও আচ্ছা, পারে, মানে আপনার মধ্যে যে কি আছে সেটা তো আমরা জানি না, মানে আমিও জানি না, ভাইয়াও জানে না। সো আমার মনে রাইট হয় রাইট। আপনি বিগিনারদের জন্য যে জিনিসগুলো আছে, বিভিন্ন রিসোর্স ভাইয়ার আছে, প্রচুর ইন্টারনেটে ফ্রি রিসোর্স আছে, সেগুলো একটু ঘেটে দেখেন যে সেগুলো আপনার কাছে ভালো লাগছে কিনা। যদি রাইট। মানে মনে হয় যে আয় হাই কি হিব্রু মিব্রু লিখেছে, এগুলো তো আমার দ্বারা হবে না, আপনি বুঝে যাবেন, কিছুদিন কাজ করার পরেই বুঝে যাবেন যে এটা আপনার জন্য না, তখন আপনি চলে যান, অন্য কিছু করেন। ওই যে আমি একটা কথা বললাম, নিজের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা নিজেকেই করতে হবে, নিজেকে ডিসকভার নিজেকেই করতে হবে। আপনি যদি ভাই নিজেকে ডিসকভার করতে না পারেন, আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ইউনিক ভাবে সৃষ্টি করছে। আপনি সুমিত, আপনার ভিতরে সৃষ্টিকর্তা কিছু ইউনিক ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছে, আমার ভিতরে কিছু ইউনিক ক্যাপাবিলিটি দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইউনিক ভাবে সৃষ্টি করছে এবং সবার ভিতরে কিছু না কিছু বিশেষ গুণ, বিশেষ কিছু দক্ষতা আল্লাহ তাআলা ইনবর্ন দিয়ে দিছে। আপনাকে ডিসকভার করতে হবে সেই বিষয়টা কি। আপনি যদি সেটা ডিসকভার করতে পারেন তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে সাকসেস হতে পারবেন। বাট আপনাকে সেটা ডিসকভার করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটা ডিসকভার করতে পারি না। আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বাবা মা সেটা আমাদেরকে ডিসকভার করতে দেয় না। একটা ছেলে ড্রয়িং ভালোবাসে কিন্তু বাবা মা চায় না যে সে আর্টিস্ট হোক, বাবা মা চায় সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক। তো আপনি যদি ডিসকভার করতে পারেন, আপনি যদি ডেডিকেশন রাখতে পারেন, তাহলে আশা করি অনেক ভালো কিছু হবে। জি। আরেকটা ব্যাপার ভাই আমি মনে হয় একটু বলে দেই, সেটা হচ্ছে যে আমি এই উদাহরণটা আমিও দেই সব সময়, কারণ এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন। সেটা হচ্ছে ডাক্তাররা, আমরা তো প্রোগ্রামিং কমিউনিটিতে কথা বলছি, সো আমরা এখন ডাক্তার নিয়ে বলতে পারি আর কি নিশ্চিন্তে। সো এখন ডাক্তারদের কথা চিন্তা করেন, আমরা আসলে বাঙালি না পরেরটা ভালো বুঝি, যে অমুক পেশার লোকজনটা ভালো করছে না। যেমন আমরা সরকার কিছু এদিক ওদিক করলে আমরা একেবারে সরব হয়ে যাই, ঠিক আছে, যে হ্যাঁ সরকারের ভুল ধরতে পারছি, বা ধরেন আমরা অন্য একজনের ভুল ধরতে খুব পটু। তো সেই মাইন্ডসেট থেকে আমি আপনাদেরকে বলছি যে যদি এইভাবে চিন্তা করেন যে ডাক্তার, বাংলাদেশ থেকে তো প্রচুর ডাক্তার বের হয়, কয়জন কয়জন ভালো ডাক্তার হয়, কয়জনের কাছে আপনি যাওয়ার বিশ্বাস করেন? হ্যাঁ, আপনার তো মানে আমরা তো ডাক্তার চুজ করার সময় কিন্তু খুব সাবধানেই করি, তাই না? তো বিজনেসও কিন্তু আপনারা চুজ সফটওয়্যার করি। ইঞ্জিনিয়ার, হ্যাঁ বিজনেসও কিন্তু আজকালকার দিনে সফটওয়্যার কোম্পানি চুজ করার সময় অনেক সাবধানে করে, এবং চুজ কাকে করবে সেইটা ঠিক করার জন্য একজন অ্যানালিস্ট থাকে তাদের, ঠিক আছে, যতটুকু আমি জানি ভালো রাইট কোম্পানিতে। রাইট। হ্যাঁ, রাব্বিল ভাই বলতে পারবেন, কারণ অবশ্যই ভাইয়া যে কোম্পানিতে আছেন সেখানেও শিওর অবশ্যই। এরকম যে আছে। যে তো যে হ্যাঁ, যখন একটা সফটওয়্যারের পিছনে কোম্পানি যখন কোটি টাকা ইনভেস্ট করে, তখন কোন কোম্পানি সফটওয়্যারটা বানাবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের কতটুকু সক্ষমতা আছে, তাদের একদম পার্সোনাল থেকে শুরু করে তাদের ইনস অ্যান্ড আউটস সব ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু সফটওয়্যার কোম্পানি চুজ করা হয়। এই এক ডাক্তারের মতো বিষয়টা একদম। জি। ভাইয়া আমি লাস্ট একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আচ্ছা, বর্তমানে অনেক কোম্পানি এমপ্লয়ি হায়ার করার সময় 2 বছর 3 বছরের ডিল করে।
এটা কতটুকু ঠিক, এরকম কোম্পানিতে জয়েন করাটা কি ঠিক হবে কিনা, এটা ভাইয়া যদি একটু বলবেন। আচ্ছা, এখানে ডিল করার পিছনে আমি যে বিষয়টা এইখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ডিল করার পিছনে কারণটা হচ্ছে যারা আমরা চাকরি করতে যাই তারা কিন্তু কোম্পানিটাকে অনেক সময় নিজের মনে করি না। দেখা যাচ্ছে যে 1 মাস চাকরি করলাম, 2 মাস চাকরি করলাম, 6 মাস চাকরি করে আমার কিছুটা স্কিল হয়ে গেল বা আমার পোর্টফোলিও কিছুটা ভারী হয়ে গেল, আমি ফুরুত করে দেখা গেল অন্য একটা কোম্পানিতে চলে গেলাম। দেখা গেল এই ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা লয়াল না। তো আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন বা একটা কোম্পানিতে জয়েন করবেন তখন সেখানে কিন্তু আপনাকে লয়াল হতে হবে, সেই কোম্পানিকে কিছু একটা দিতে হবে আপনাকে। তো এই ধরনের লয়ালিটি আমাদের মাঝখানে না থাকার কারণে অনেক কোম্পানি কিন্তু এই যে 2 বছর 3 বছরের জন্য একদম দেখা যাচ্ছে যে চুক্তি করে নিচ্ছে বা ডিল করে নিচ্ছে। হ্যাঁ, যে 2 বছরের আগে তুমি জব ছাড়তে পারবা না, 3 বছরের আগে তুমি জব ছাড়তে পারবা না। এটা কিন্তু আসলে কোনো কোম্পানির দোষ দিয়ে লাভ নাই, এটা দোষ আমাদেরই, কারণ আমরা কোম্পানির প্রতি লয়াল না। তো আমি বলবো লয়াল না হওয়ার কারণে কোম্পানি যে এটা করছে এটা আসলে কোম্পানি বাধ্য হয়েই করছে, কারণ কোম্পানি একটা প্রজেক্টের উপরে কোটি টাকা ইনভেস্ট করছে, আপনি সেখানে সেই প্রজেক্ট ছেড়ে 6 মাস 1 বছর পরে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন, তখন কোম্পানির ইনভেস্টমেন্ট কোথায় যাবে? তখন তো কোম্পানির লস হয়ে যাবে। আর এ ধরনের কোম্পানিতে জয়েন যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে কোম্পানি যেহেতু আপনাকে 2 বছর বা 3 বছরের জন্য চুক্তি করে নিচ্ছে, তার মানে ওখানে কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ডিল যারা করে তারা কিন্তু অনেক হায়ার স্কিল্ড পিপলকে দেখা যাচ্ছে যে হায়ার করে না, দেখা যাচ্ছে যে মোটামুটি কম স্কিলের পিপলকে হায়ার করে তাদেরকে ট্রেন আপ করতেছে, শিখাচ্ছে, শিখায় টিখায় কাজ টাজ করে নিয়ে তারপরে কিন্তু ডিলটা আসলে করতেছে। তো আপনার যদি এরকম থাকে, স্কিল যদি কম থাকে, সেক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনার শেখার জন্য একটা ভালো সুযোগ হতে পারে। যেরকম আমারই পরিচিত এক ছোট ভাই রিসেন্টলি গুলশানে একটা কোম্পানিতে জয়েন করছে, ও 2 বছরের জন্য ওখানে চুক্তিবদ্ধ যে 2 বছরের আগে সে জব ছাড়তে পারবে না, এরকম ডিল করে নিছে। তো কোম্পানি ওকে করতেছে কি, কোম্পানি ওকে ট্রেন আপ করতেছে, কোম্পানি ওকে 6 মাস ট্রেন আপ করবে। তাহলে এই যে 2 বছরের চুক্তি করছে, দ্যাট ইজ নট ফ্যাক্ট, সে যে 6 মাস ট্রেন আপ হচ্ছে ওই কোম্পানি থেকে, এটা কিন্তু তার জন্য একটা বিশাল বেনিফিট, এটা কিন্তু সব কোম্পানিতে সে পাবে না। তো আমি এখানে বলবো যেটা, সেটা হচ্ছে এই ডিলিংস এর কিন্তু কিছু পজিটিভ দিক আছে। ডিলিংস এর এই বিষয়গুলোকে আমরা সবসময় নেগেটিভ দিক থেকে দেখতেছি, যে কোম্পানি ডিল করে নিচ্ছে, এটা কিন্তু সবসময় যে নেগেটিভ তা কিন্তু না, এটা কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে। এক্স্যাক্টলি, যেমন আমি আমার কোম্পানির এক্সাম্পল যদি দেই, যে আমাদের একটা মাইক্রো ফাইন্যান্সের একটা প্রজেক্ট চলছে, তো সেটা প্রায় 2-2.5 বছর হয়ে গেছে অলরেডি। এখন 2-2.5 বছর কাজ করার পরে ওইটার সাথে টিমমেটদের একজন যদি এখন ছাট করে চলে যায়, সিনিয়র কেউ একজন, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটা কিন্তু ধসে পড়ে, মানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়, একটা বিজনেস লস হবে। হ্যাঁ, এইবার আমি ভাইয়া এন্ড করতে চাচ্ছি আপনার কথাটা আবার সেই সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর প্যাচ, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে যে ওই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস না করার কারণে, সুন্দর করে সফটওয়্যার আর্কিটেকচার তৈরি না করার কারণে, এবং একজন ডেভেলপারের উপরে বা 2জন ডেভেলপারের উপরে ভরসা করার কারণে যেটা হয়েছে যে ও যখন চলে যাচ্ছে সিস্টেমটা তখন ক্র্যাশ করে যাচ্ছে। কিন্তু যখন আমরা গুগল বা এই ধরনের কোম্পানিতে যাব, সেখানে দিনে রাতে 24 ঘন্টা মানুষ চলে যায়, অর্থাৎ তাদের কিছু যায় আসে না, বিকজ দে ডোন্ট ডিপেন্ড অন ডেভেলপার্স, দে ডিপেন্ড অন দ্য সিস্টেম। ঠিক আছে, বাট বাংলাদেশে আমরা সেই স্ট্যান্ডার্ডটা তৈরি করতে পারিনি। সেই স্ট্যান্ডার্ডই কিন্তু দেখেন আপনার এই যে প্রশ্ন যিনি করেছেন তার কাছে কিন্তু ব্যাকফায়ার হয়ে আসছে। ওই কোম্পানি, সে আসলে আপনাকে এই জিনিসটার জন্য সাফার হচ্ছেন আপনি নিজে ডেভেলপার। ঠিক আছে, কারণ যে সফটওয়্যার কোম্পানি সে আসলে আপনাকে পুষতে পারবে না যদি আপনি 2 বছর চুক্তি না করে, আপনি যদি যেটা বললেন ভাইয়া, ফুরুত করে মানে উড়ে যান, ওই সফটওয়্যার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। সে বিশ্বাস পেল না, তারপরে কি হলো, তার আর্থিক ক্ষতির সম্মুখীন হলো। সেইটাকে মোকাবেলা করার জন্য সে একটা চিপ সফটওয়্যার বানাবে, দ্রুত হড়বড় করে কাজ করে দিয়ে দ্রুত প্রফিট আনার চেষ্টা করবে। দিস ইজ আ কমপ্লিট ইকোসিস্টেম। সো যখনই আমরা ইকোসিস্টেমের এক জায়গা নষ্ট করব, হ্যাঁ, তখনই আসলে, যেমন আপনি যদি রাস্তার কুকুরগুলোকে মেরে ফেলেন বা আপনি যদি কাকগুলো মেরে ফেলেন, তাহলে দেখবেন এনভায়রনমেন্টে ময়লায় ভরে গেছে। ঠিক আছে, সো ব্যাপারটা এরকম সিম্পল ব্যাপার, একটা টোটাল ইকোসিস্টেম। সো আমার মনে হয় এই ইকোসিস্টেমটা আশা করি আমরা বোঝাতে পেরেছি। আজকে ডিসকাশনের ভাইয়াও মনে হয় এই উদ্দেশ্য নিয়েই বলতে এসেছিলেন যে কেন এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা জরুরি। সো ভাইয়া অনেক ধন্যবাদ, প্রায় আপনার 1.5 ঘন্টা সময় নিয়ে ফেললাম। তো পরিশেষে ভাইয়া আপনি আপনার রাব্বিল হাসানের আপনার যে কোর্সগুলো চলছে, প্লাস আপনার যে প্ল্যাটফর্ম, আপনার ইউটিউব চ্যানেল, সেটা নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা বলবেন, এবং আমাদের লার্ন উইথ সুমিত কমিউনিটির মানুষজন আপনাকে দেখছে, সো তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা একটু বলুন। আচ্ছা, লার্ন উইথ সুমিত কমিউনিটির উদ্দেশ্যে যারা আমাকে দেখছে, অনেকেই আমাকে অলরেডি চিনেন। তো আমি বলবো যে এখানে আসলে সুমিত ভাই শেখাচ্ছে আপনাদেরকে, আমি শেখাচ্ছি, আনিসুল ভাই শেখাচ্ছে, সিনাদার ভাই শেখাচ্ছে, আমরা যারা শেখাচ্ছি এখানে, ফার্স্ট আমি যে পয়েন্টটা বলবো, আমরা কেউই কিন্তু আপনাদের খারাপ চাই না।
প্রথম কথা, আমরা কেউই আপনার খারাপ চাই না। রাব্বিলের কমিউনিটি সুমিতের কমিউনিটিকে খারাপ চায় না, সুমিতের কমিউনিটি হাসিনাদের ভাইয়ের কমিউনিটির খারাপ চায় না। আমরা কারোই কারো খারাপ চাই না। আমরা চাই যে সবাই দাঁড়াক, আপনারা শেখেন, আপনারা ভালো কিছু করেন, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। সেটা আমার কমিউনিটিরও উদ্দেশ্য, সুমিত ভাইয়ের কমিউনিটিরও উদ্দেশ্য। তো মাঝে মধ্যে আমি দেখি যে কিছু পিপল আছে যে যারা হচ্ছে প্যাঁচ লাগানোর চেষ্টা করে। আসলে সুমিত ভাইয়ের প্রতিদ্বন্দ্বী আমি না, আমি সুমিত ভাইয়ের প্রতিদ্বন্দ্বী না, সুমিত ভাইও আমার প্রতিদ্বন্দ্বী না, আমরা সহযোগী। আমরা সবাই সবার সহযোগী। সেই সহযোগিতার মাধ্যমে আমরা সবাইকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি এবং সবাইকে গ্রোন আপ করার চেষ্টা করতেছি আমরা। তো এইখানে আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে প্যাঁচ লাগানোর যে চেষ্টাটা, এটা করা যাবে না, কারণ আমাদের সবার উদ্দেশ্য এক। সুমিত ভাইয়েরও যেটা উদ্দেশ্য, আমি আমি আপনার এই কথাটা মানে আপনার কাছ থেকে শুনে মানে আশা করি সবাই আরো ক্লিয়ার হলো। এবং আমি ভাই এই কথাটাই কিন্তু বারবার বলার চেষ্টা করেছি সব সময়। এবং দেখেন এই যে টক উইথ সুমিত বলেন বা যেটা বলেন, আমার কিন্তু আলটিমেট উদ্দেশ্য এটাই বলা যে আমরা সবাই সবার সাথে বসতে পারি, সবাই সবার সাথে কথা বলতে পারি, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মানুষের কাছ থেকে শুনি যে অমুক ভাইয়ের সাথে অমুক ভাইয়ের সমস্যা, কিন্তু আসলে যদি দেখেন সেই ভাই একসাথে বসে চা খাচ্ছে, না হলে এরকম কোন একটা এপিসোডে অনলাইনে কথা বলছে, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। সো উই আর ডুইং ফাইন। বাট আপনারা কেন এই কাজগুলো করেন? এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়ে যায় ভাইয়া, সেটা হচ্ছে ধরেন কোনো একটা কমিউনিটি, হ্যাঁ, যেমন আপনার কমিউনিটিতে যারা আছে বা আমার কমিউনিটিতে যারা আছে, এদের মধ্যে কিন্তু ইন্টারসেক্ট করলে দেখা যাবে কমন পিপলই বেশি। কিন্তু তারাই আপনার কমিউনিটিতে আছে। এবং যখন ধরেন ভাইয়া তৃতীয় একজন ব্যক্তি, সে ধরেন অন্য একটা কোথাও একটা কোন একটা কথা হচ্ছে, সেই কথার মধ্যে যদি আমাদের কোনো কমিউনিটি থেকে কেউ একজন যদি যে ধরেন আমাদের পক্ষ নিয়েই কথা বলবে, মানে পক্ষ বিপক্ষ তো বাঙালি বাই ডিফল্ট, আমরা জন্মের পরেই আসলে পক্ষ বিপক্ষ নেই। সেটা আমরা রাজনীতির ক্ষেত্রেও করি, আমরা সব ক্ষেত্রেই করি। কিন্তু তারপরেও একটা সফিস্টিকেসি তো লাগে, কারণ প্রোগ্রামিং কমিউনিটি একটা শিক্ষার জায়গা, এটা তো মানে খুব বেশি নিচু শ্রেণীর কোনো পেশা নয়। তো এই জায়গাটাতে যখন আমরা অন্য কমিউনিটিতে যে আমরা যখন নিজের কমিউনিটিকে বিলং করে ওই কমিউনিটিকে খারাপ কিছু একটা বলে ফেলি, তখন কিন্তু আমার নিজের কমিউনিটি ছোট হয়, প্লাস যিনি আপনাকে শেখাচ্ছেন তিনিও ছোট হন। হ্যাঁ, এবং তাকে ওইটার দায় বহন করতে হয়। এই জিনিসটা দয়া করে, মানে এটা খুবই আমাদের জন্য খুবই কষ্টদায়ক আর কি। যদি আমাদের জি ভাই বলেন। এইটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং এটা মাঝে মধ্যেই এটা ঘটে। হ্যাঁ, এবং এটা থেকে আমাদেরকে বিরত থাকতে। আসলে আমরা সবাই এক। জি, আসলে আমরা আলটিমেটলি ওই যে দেখেন আমাদের কিন্তু যারা আমরা শেখাচ্ছি তারাও আমরা একদম যে আমাদের স্বার্থ নাই তা কিন্তু না, আমাদের স্বার্থ আছে, কারণ আমরা চাই এনভায়রনমেন্টটা ভালো হোক। এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে পরের যে জেনারেশন এডুকেটর, মানে আমরা যারা এডুকেট করছি, যেন বেটার প্রোগ্রামার আসে। আমার যেমন একটা কোম্পানি আছে, রাব্বিল ভাইয়ের হচ্ছে, মানে রাব্বিল ভাই নিচে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা যেন বেটার প্রোগ্রামার পান, ভালো মানুষকে দিয়ে কাজ করাইতে পারেন এবং নিজেদের বেতনও বাড়ে। আমি সবকিছুই রিলেটেড। আমরা কিন্তু আমরা যে কমিউনিটিকে ডেভেলপ করতেছি, হ্যাঁ, আমরা কমিউনিটির ভ্যালু ইনক্রিজ করলে আমাদেরও ভ্যালু ইনক্রিজ হবে। এক্স্যাক্টলি, কমিউনিটি ডেভেলপ হলে আমাদেরও। হ্যাঁ, আজকে যখন আমাদের যে আজকে বাংলাদেশে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে বেতন পায়, হ্যাঁ, আজকে আমি একবার একটা স্ট্যাটাস দিয়েছিলাম ভাইয়া, আমি জাস্ট আপনাকে এটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড, মানে ইউএসএ তে একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের ইয়ারলি এভারেজ স্যালারি, সেটা যখন আমি দিয়েছিলাম সেটাও অনেক বেশি, রাইট? সো সেটার সাথে বাংলাদেশের আমি একটা কম্প্যারিজন করেছিলাম। তো সেখানে বিজনেস ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য প্রোগ্রামিং সেক্টরের না, অন্য ব্যাকগ্রাউন্ডের যারা কর্পোরেট মানুষজন, তারা কমেন্ট করলেন যে এটা তো আপনি একটা অযৌক্তিক কথা বললেন। কারণ হচ্ছে বাংলাদেশের যে মানে লাইফস্টাইল বা বাংলাদেশের যে লাইফ কস্ট, বাইরের দেশে তো সেই লাইফ কস্ট না। মানে খেয়াল করেন যে মানুষ কিন্তু ভুল ধারণ, মানে এরকম করে একটা লজিক দিয়ে দেয়, কিন্তু যিনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের তিনি কিন্তু অনেক টাকা বেতন নিয়ে চলে যাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু এই রুলটা তিনি চুপ করে অ্যাভয়েড করে যাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু একটা শিল্পকে বিলং করি। আমি মনে করি বাংলাদেশে হুমায়ুন আহমেদ যিনি ছিলেন, তিনি একটা বই লিখলে বাংলাদেশে তিনি যে ভ্যালুয়েশন পাচ্ছেন, ইন্টেলেকচুয়াল ভ্যালু, সেটা পৃথিবীর সব জায়গায় সেম ভ্যালুয়েশন হওয়া উচিত। যদি সেটা হয় তাহলে আমরা বলবো যে আসলে আমরা প্রপার রেসপেক্টটা দিচ্ছি, রাইট? তো আমার মনে হয় এইভাবে চিন্তা করাটাই বেটার হবে সবার, এবং ওভারঅল সবাই মিলে কমিউনিটিকে গ্রো করাটাই বেটার হবে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে। হ্যাঁ, হেলদি কম্পিটিশন আসতে পারে। যেমন যদি আমি ব্যবসায়িক দিক থেকে বলি, রাব্বিল ভাইয়ের কোর্স আছে, উনি পেইড কোর্স করাচ্ছেন, এরকম আরো ভাইয়ারা আছে, তারাও কিন্তু প্রত্যেকে পেইড কোর্স করাচ্ছেন। পেইড কোর্সে আমরা কি করি? পেইড কোর্সে আমরা সাপোর্ট দেই, এক্সট্রা কেয়ার দেই, আমাদের সময়টুকুকে আমরা বিক্রি করি, আর কিছুই না।
জ্ঞান হয়তো Right. রাব্বিল ভাইও ফ্রি চ্যানেলে দিচ্ছেন, আমিও দিচ্ছি, হ্যাঁ, কিন্তু রাব্বিল ভাই আবার যখন পেইড কোর্স করছেন তখন তিনি তার সারাদিন পরিশ্রম করে আসার পর রাত্রে যখন বসছেন ওই সময়টুকু তার পরিবারকে না দিয়ে আপনাদেরকে দিচ্ছেন, বিনিময়ে উনি একটা পারিশ্রমিক নিচ্ছেন, এটা তো কোনো অন্যায় না। এবং এটা তো সবচেয়ে বড় কোনো কথা জি, এবং ভাইয়া আপনার স্টুডেন্টরাই কিন্তু একদিন এই এডটেক ইন্ডাস্ট্রির কে বলবে যে রাব্বিল ভাই নামে অমুক একজন ছিলেন বহুতকাল পরে, কিন্তু তখন হয়তো রাব্বিল ভাইও থাকবেন না, সুমিত ভাইও থাকবেন না, যেরকম কাজী Right. নজরুলের ক্ষেত্রে হয়েছিল আর কি। জীবিত অবস্থায় কোনোদিন সম্মান পান নাই, মরে যাওয়ার পরে উনি অনেক বড় কিছু হয়ে গেছেন। এখানে এই এখানে আমি কাজটা বলি মিস করবেন না। এখানে আমি বলি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে একটা স্পেশালাইজড স্কিল। স্পেশালাইজড স্কিল আমি এই কারণে বলতেছি, কারণ শুধুমাত্র বই পুস্তক পড়ে কিন্তু এই জিনিস শেখা যায় না। আপনি শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনার্স মাস্টার্স করলেন, আপনি পিএইচডি করলেন, আপনি শিখতে পারবেন না। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল স্কিল। তো এই স্কিলের জন্য প্রচুর পরিমাণে রিসোর্স দরকার, প্রচুর পরিমাণে আমরা যারা এডুকেটর আছি আমাদের ইফোর্ট দরকার। এখন শুধু যদি আমরা ফ্রি ইফোর্টই দিয়ে যাই, আমি ধরেন শুধু ফ্রি ইফোর্টই দিয়ে গেলাম, সেক্ষেত্রে এটা কিন্তু সারা জীবন আমি আমি সেটাকে বিয়ার করতে পারবো না। বাট আই হ্যাভ ফ্যামিলি, আই হ্যাভ ফিউচার। অনেকে মনে করে যে রাব্বিল ভাই পেইড টিউটোরিয়াল সিরিজ দিয়েছে মানে রাব্বিল ভাই বিশাল অন্যায় করে ফেলছে, কেন ফ্রি দেয়নি? এখন ঘটনা হচ্ছে আমার ফ্রি ইফোর্ট যতটুকু দেওয়ার আমি তো দিচ্ছি। আমি তো এমন না যে আমি ফ্রি টিউটোরিয়াল দিচ্ছি না, আমি ফ্রি টিউটোরিয়ালও দিচ্ছি, আমি পেইড টিউটোরিয়ালও দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে আপনারা কি চান যে আমি হাজী মোহাম্মদ মহসিন হই, আমি দানবীর হই, আমি কি মৌলানা ভাসানী, বা সেটা হওয়া কি আমার পক্ষে ভাইয়া, এই যুগে? হাজী মোহাম্মদ মহসিন হতে পেরেছেন কারণ তিনি প্রিভিলেজড ছিলেন, তার আর্থিক রাইট, সমস্যা ছিল না। হি ওয়াজ ছিল ব্লেসড না। উইথ লটস অফ মানি, দ্যাটস ওয়াই হি শেয়ারড হিজ মানি। বাট আমরা তো আসলে ব্লেসড উইথ, আমি খুবই সাধারণ একটা পরিবারের ছেলে, রাব্বিল ভাই আমি জানি না, তো আমি শিওর মিডল ক্লাস বা আমি হয়তো আপার মিডল ক্লাস এরকম। হ্যাঁ, লোয়ার মিডল আমরা ক্লাসের তাহলে ছেলে আমি। এক্স্যাক্টলি, রাইট। তো আমরা তাহলে ভাইয়া স্বাভাবিক ব্যাপার, যেটা তো করবেই, আর সবচেয়ে বড় কথা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা বড় হবে। এবং যখন আপনারা রাইট। এডটেক ইন্ডাস্ট্রি বিলং করবেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো এডুকেটর হবেন। যখন আপনি এখন এডুকেটর আপনি হবেন, আপনি হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন, আপনি যদি ফার্ম গেটে যান দেখবেন যে কোচিং সেন্টার, হাজার হাজার কোচিং সেন্টার। হ্যাঁ, এই যে কোচিং সেন্টার ইন্ডাস্ট্রিটা কিন্তু এটা কিন্তু একটা, এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। কিন্তু এই যে কোচিং সেন্টারে আপনি যখন হাজার হাজার টাকা দিয়ে আমি কোর্স করতেছি, তখন কিন্তু এই প্রশ্নটা আসতেছে না যে কোচিং সেন্টার কেন আমাকে ফ্রি শেখাচ্ছে না। আপনি যখন স্কুলে বেতন দিচ্ছেন তখন কিন্তু আপনার ভেতরে এই প্রশ্নটা আসতেছে না আপনি স্কুলে কেন বেতন দিচ্ছেন। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছেন, তখন কিন্তু আপনি এজন্য কখনোই মন খারাপ করতেছেন না যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিকে কেন টাকা দিচ্ছেন, তারা কেন ফ্রি পড়াচ্ছে না। তাহলে আমরা এক্স্যাক্টলি, যখন একটা একটার সাথে জড়িত আর কি। হ্যাঁ, যখন আমরা প্রায় পেইড টিউটোরিয়াল সিরিজ দিচ্ছি তখন কিন্তু এই প্রশ্নটা আসতেছে। অনেকে কিন্তু এই বিষয়টা অপছন্দ করে যে ভাই ব্যবসা করতেছে, আমি ব্যবসা করতেছি, রাইট, আমি ব্যবসা করতেছি, কার জন্য ব্যবসা করতেছি? আপনার ডেভেলপমেন্টের জন্য ব্যবসা করতেছি। আমি যে টিউটোরিয়াল সেল করতেছি, দিস ইজ এ বিজনেস, রাইট? এটা একটা বিজনেস। এখন আমি যে বিজনেসটা করতেছি, এই বিজনেসটার কারণে কি হচ্ছে? আপনার স্কিল ডেভেলপ হচ্ছে। একটা সময় আমাদের যে এই যে একটা সময় কিন্তু বাংলাদেশে পেইড টিউটোরিয়াল কালচারটাই ছিল না। আপনি যদি একদম অনেক আগের কথা চিন্তা করেন, পেইড টিউটোরিয়াল কালচারটাই ছিল না। এই কালচারটা কিন্তু এখন ধীরে ধীরে গ্রো আপ হচ্ছে, এবং এই কালচারটা যত তৈরি হবে, যারা এক্সপেরিয়েন্সড পার্সন আছে, যারা হাইলি ভ্যালুয়েবল পার্সন আছে, তারা কিন্তু ধীরে ধীরে তখন এই এই যে টিউটোরিয়াল ইন্ডাস্ট্রি যেটা বা এডুকেশন ইন্ডাস্ট্রি, সফটওয়্যার এডুকেশন ইন্ডাস্ট্রি, তারাও কিন্তু ইনভলভ হবে। আজকে যে একটা চিফ টেকনিক্যাল অফিসার বা যে একটা খুবই ব্যস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিন্তু ফ্রিতে এসে হাজার হাজার টিউটোরিয়াল বানানোর মতো সময় তার নাই, কারণ তার হাতে প্রজেক্ট আছে, তার ফ্যামিলি আছে, তার এমপ্লয়ি আছে। বাট সে যখন সেটার বিনিময়ে একটা অনারিয়াম নিচ্ছে, তখন কিন্তু সে সেই এফোর্টটা সেখানে দিতে পারছে। জি, এবং ভাইয়া একজন সিটিও লেভেলের একজন মানুষ, তিনি যদি তার জবের যে এক্সপিরিয়েন্স, তিনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটা বই পড়ে অর্জন করা সম্ভব না। এটা তো কেউ মানে এটা তো অস্বীকার করা যাবে না। সো তিনি যদি তার ওই জবটার থেকে বেটার রেমুনারেশন যদি এডুকেশন দিয়ে পান, তাতে তিনি যদি তার ওই সিটিও পেশাটা ছেড়ে দিয়ে টোটালি ফুল টাইম এডুকেটর হয়ে যান, তাহলে এই কমিউনিটির কত বড় উন্নতি হবে সেটা কত বড় উন্নতি হবে, কমিউনিটি কি পরিমাণ শিখতে পারবে চিন্তা করেন। এইভাবে চিন্তা করাটা মনে হয় বেটার হবে। এবং হ্যাঁ, তবে অবশ্যই যারা কমিটমেন্ট রাখছেন না বা যারা ধরেন কোয়ালিটি মানে ভুল শেখাচ্ছেন, এই ধরনের ব্যাপারগুলো আলাদা। হ্যাঁ, তো খারাপকে দিয়ে ভালোকে জাজ করা তো কখনোই উচিত না, কারণ ভালো মন্দ সমাজে থাকবে। ঠিক আছে, তো এটাই আমার মনে হয় এভাবে চিন্তা করা উচিত। এবং আমিও ভাই ব্যক্তিগতভাবে যারা পেইড টিউটোরিয়াল বানাচ্ছে, আমি নিজে ফ্রি টিউটোরিয়াল বানাই, কিন্তু আমি নিজে কখনো মনে করি না যে ওই ভাইয়া ফ্রি টিউটোরিয়াল বানায় না, তার সাথে আমি কথা বলবো না।
এইরকম মাইন্ডসেটটা আমার মনে হয় থাকা উচিত না, এবং সবারই আসলে সব ধরনের। এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আমি ফুল টাইম জব করে ফ্যামিলিকে সময় দিয়েও প্রায় গত 3 বছরে আমি নিয়ার অ্যাবাউট 2000 টিউটোরিয়াল বানাইছি। এটা যদি পুরাটাই ফ্রি অফ কস্টে হতো, এটা আমার পক্ষে বিয়ার করা আসলেই পসিবল ছিল না। কারণ একটা টিউটোরিয়াল যখন আমি বাল্ক প্রোডাকশনে যাচ্ছি, আমি কিন্তু টিউটোরিয়ালের বাল্ক প্রোডাকশন করি, একবার টেবিলে বসে দেখা যাচ্ছে আমি যতগুলো লেকচার দিচ্ছি সবগুলো মিলিয়ে আপনার 25-30টা টিউটোরিয়াল আমি এক বসায় শেষ করে ফেলতেছি। তাহলে আমি যখন একটা টিউটোরিয়ালের বাল্ক প্রোডাকশন করতেছি, আমার কিন্তু সেখানে লোক লাগে। আমার কি টিউটোরিয়াল আমি বানাবো, আমার কোন টপিক্সের পরে কোন টপিক হবে, এটার জন্য আমার লোক আছে, তাকে আমাকে স্যালারি দিতে হয়। তারপরে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো তৈরি করে তার জন্য লোক আছে, তাকে আমাকে স্যালারি দিতে হয়। আমার ফোন কল রিসিভ করে তাকে আমাকে স্যালারি দিতে হয়। আমার ভিডিও এডিটর আছে, আমার ভিডিও এডিটরকে স্যালারি দিতে হয়। তাহলে আমি কি করব? সবাইকে স্যালারি দিয়ে আমি ফ্রি টিউটোরিয়াল বানাবো? আর আমি যদি সবাইকে স্যালারি দিয়ে ফ্রি টিউটোরিয়াল বানাই, তাহলে সারা জীবন কি আমি ইভেলের মতো এরকম লস বিজনেস করব নাকি? যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্রি টিউটোরিয়াল বানালাম, তখন তো হলো না। এটা তো তখন আমি এফোর্ড করতে পারবো না। আপনি চিন্তা করেন, আজকে 10 মিনিট স্কুল কিন্তু অনেক এক্সপেরিয়েন্সড পারসনকে নিয়ে এসে টিউটোরিয়াল কোর্স করাচ্ছে। যারা ওইরকম একটা এক্সপেরিয়েন্স পারসন, তাদের ওই ফ্রি কথা বলার সময় আছে? আপনি বলেন। তাদের বিজনেস অ্যাসপেক্ট থেকে আপনি চিন্তা করেন, তাদের কিন্তু ওই ফ্রি কথা বলার সময় নাই ভাই। এবং সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে ভাই, শেখার পরে ধরেন আপনি আমি শেখাচ্ছি, আমি জানি 100 জনকে শেখালে 3 জন ভালো ছেলে বের হয় হয়তো। তারা যখন একটা জব করছে, তখন কি আপনি পারবেন একটা জব, আপনি একটা কোম্পানি, বাংলাদেশের একটা কোম্পানি দেশের কথা চিন্তা করে, বা সরকারেরই একটা চাকরি ধরেন, আপনি সরকারকে বলবেন যে ভাই আমি বেতন দিবেন না আমাকে, আমি দেশের জন্য আমি আমার জ্ঞান বিতরণ করে দিলাম, হ্যাঁ, তারপর আপনি খাবেন কি? পারবেন না কিন্তু সেটা। তো সম্ভব না, এটা বাস্তব না। তো প্লিজ বাস্তবভাবে চিন্তা করুন, এবং ওভারঅল আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে সবভাবেই টিকিয়ে রাখতে হবে। যদি এইভাবে করেন, ডেফিনেটলি বাইরের দেশে ভাই এই অপশন আছে যে আমরা একজন প্রোগ্রামার টিউটোরিয়াল যেগুলো বানাই, সেগুলো হয়তো ফ্রি টিউটোরিয়াল গুলোকে স্পন্সর করতে এগিয়ে আসে অনেক বড় বড় কোম্পানি। তখন যে আমরা হয়তো আমাদের সেই সুযোগ নাই। আমাদের টিউটোরিয়ালে কোনো স্পন্সর যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে অ্যাফোর্ড করতে পারতাম। কিন্তু আমাদের যারা পাবলিক আছে, মানে ভিউয়ার্স আছে, তারা কিন্তু বুঝতেছে না যে এই টিউটোরিয়ালটা বানাতে সেখানে আমার একটা কস্ট আছে, সেখানে আমার একটা পরিশ্রম আছে, সেখানে আমার একটা ইফোর্ট আছে। এখন আমি যদি টিউটোরিয়াল বানাইতে আমার সেই ইফোর্টটা দিয়ে সেখানে যদি বিনিময়ে আমি যদি সেখান থেকে কিছুই না পাই, সেক্ষেত্রে তো আমার জীবন আমি চালাতে পারবো না রে ভাই। এক্স্যাক্টলি। সো যখন ভাই আসলে আমরা ওই লেভেলে যেতে পারবো, আমাদের সফটওয়্যার মানে ব্যবসাটাকে যদি আমরা ওই লেভেলে নিতে পারি, তখন বড় বড় কোম্পানিও তখন আসবে, এবং আমাদের এই ছোট ছোট ইউটিউব টিউটোরিয়ালও স্পন্সর করতে আসবে, যেভাবে ট্রাভার্সি মিডিয়াকে করে, যেভাবে নেট নিনজাকে করে। তারা এই জন্যই পারেন, কারণ হচ্ছে এটা তাদের ফুল টাইম প্রফেশন। হ্যাঁ, এটা কিন্তু তাদের ফুল টাইম প্রফেশন, তারা কিন্তু এটা অন্য কিছু করে না। সো তারা কিন্তু শুধু ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ফ্রি টিউটোরিয়াল দিয়েও আর্ন করছে। বাট এটা তো বাংলাদেশে আমরা সম্ভব না। আমাদের যে বাংলাদেশি কারেন্সিতে যে ইউটিউব টিউটোরিয়ালের ভ্যালু আসে, মানে যেটা অ্যাড থেকে আসে, এটা সবাই জানে যে এটা দিয়ে আসলে মানে এক প্যাকেট বিস্কুটও হয় না। আমি একটা জিনিস আপনাকে এইখানে একটা ছোট্ট করে কথা বলি। আর একটা প্র্যাকটিস আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে প্লেলিস্টের প্রথমে যদি 2-3টা ভিডিও ভালো লাগে, তাহলে পরের ভিডিওগুলো আর ইউজার দেখে না, তারা সব করে ডাউনলোড করে। মানে ডাউনলোড করে না, এই কারণে প্লেলিস্টে ভিউ পাওয়া যায় না। মানে এইটার ভুক্তভোগী মনে হয় আপনিও, আর কি বোঝা যাচ্ছে। এটার ভুক্তভোগী দেখা যাবে আমার প্লেলিস্টের প্রথম ভিডিওতে 20,000 ভিউ এবং শেষের ভিডিওতে দেখবেন 200টা ভিউ নাই। আপনারা দেখেন, আপনার বিভিন্ন এখন কিন্তু ইউটিউবে অনেক নাটক আসতেছে, সিনেমা আসতেছে, সেগুলো কিন্তু মানুষ ডাউনলোড করে দেখতেছে না, ইউটিউব থেকে। ডাউনলোডটা করার কারণে আমরা স্পন্সর পাই না, এই ডাউনলোডটা করার কারণে রেকমেন্ডেশন হয় না, যার কারণে আমরা স্পন্সর পাই না, বিজনেস আগিয়ে আসে না। আলটিমেটলি কি হয়, আপনারা ফ্রি টিউটোরিয়াল পান না, পেইড টিউটোরিয়ালে চলে যায় মানুষ। হ্যাঁ, কারণ আমি যে টিউটোরিয়াল ইন্ডাস্ট্রিটাকে, আমার টিউটোরিয়াল সেক্টরটাকে যে আমি যে বড় করব, সেটা বড় করার জন্য তো আমার সেখানে আমার ফান্ডিংস এর প্রয়োজন আছে, সেখানে আমার অর্থের প্রয়োজন আছে। আমি যে 2টা লোক নিয়োগ দিয়ে আমি যে এটাকে আরো এক্সপ্যান্ড করব, সেটার জন্য তো আমার ইকোনমিক্যাল সাপোর্টের প্রয়োজন আছে। তাছাড়া আমি কি করব? আমি কি বাপের জমি বেছে নিয়ে এসে টিউটোরিয়াল বানাবো? জি জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক ইম্পর্টেন্ট কথা হইলো, এবং আশা করি এটা আমাদের এই ভিডিওটা থাকবে ফেসবুকে, এবং পরবর্তীতে আমাদের ইউটিউবেও থাকবে, এবং ভাইয়া যদি চান ভাইয়ের কমিউনিটিতে শেয়ার করতে পারেন। তো আশা করি আমরা যে ডিসকাশনগুলো করলাম, আপনারা যারা শুনেছেন তারা আশা করি ভুল বুঝবেন না, এবং সঠিকভাবে ভালো জিনিসটাই আসলে আমাদের কথা থেকে নেবেন, এবং আমরা সবাই ভালোই চাই। সবাইকে একটা পরামর্শ আমি দিব, সেটা হচ্ছে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আসলে পৃথিবীর কেউই 100% ভালো লোক না। আমি যে একদম ডেফিনেটলি 100% ভালো লোক তাও না,
সুমিত ভাইও যে একদম ডেফিনেটলি ভালো লোক তা না। একেবারেই না ভাই, ব্যবসায়ী তো আমি তো এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ভালো হলে চলবে না। ভুল ভুল ত্রুটি নিয়েই মানুষ, ভুল ত্রুটি নিয়েই মানুষ। আমারও ভুল আছে, আমারও গুণ আছে, আমারও খারাপ দিক আছে, ভালো দিক আছে। কিন্তু আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে সেই ভালো দিকগুলো নিতে হবে, সেই ভালো দিকগুলো নিয়ে ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন বাড়াতে চাচ্ছি। ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন বাড়লে আমাদের ভ্যালুয়েশন বাড়বে, সবকিছু বাড়বে। জি এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে দিন শেষে সুমিত ভাই, আমি, ঝঙ্কার মাহবুব ভাই, হোয়াট এভার যারা আমরা এডুকেটর আছি, আমরা কেউই আলাদা না। আমাদের সবার বক্তব্য একই, আমাদের সবার উদ্দেশ্য এক। আলটিমেটলি ভাই যখন সবাই কথা বলছে সবার বক্তব্য কিন্তু এক, কিন্তু ওই হলুদ সাংবাদিকতার মতো আর কি ব্যাপার হচ্ছে যে ঠিক খারাপ খারাপ অংশগুলো মানে হয়তো কথার অর্ধেক, হ্যাঁ অমুক ভাইয়ের কথার একটুখানি কেটে দিয়ে বাকি অর্ধেক, এইভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা একটা বাজে অবস্থা তৈরি হচ্ছে আর কি। এটা প্লিজ দয়া করে আপনারা করবেন না। এবং আমি মনে করি যারা করেন তারা আসলে প্রোগ্রামার অ্যাটলিস্ট না, মানে তারা হয়তো হয়তো আমি অন্য কোনো কারণে আর কি কাজটা করেন। এই কারণে কিন্তু সবসময় আমার কমিউনিটিকে বলি যে হচ্ছে, আমি ফেসবুকে মাঝে মধ্যে এমন কিছু পোস্ট দিই যেগুলো আসলে অনেক বেশি আসলে হয়ে যায়, অনেক বেশি হার্ড হয়ে যায়। আমি চাই না যারা আনপ্রফেশনাল লোক বা হচ্ছে এমনি অহেতুক অতি উৎসাহী লোক, এ ধরনের কিছু লোক আছে যারা হয়তো বা টাকা পয়সা এগুলার দেখে টেকে মানে আপনার হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করতেছে। আমি সবসময় তাদেরকে কিভাবে এখান থেকে ডিমোটিভেট করে সোসাইটিটাকে ক্লিন রাখা যায়, নেট অ্যান্ড ক্লিন রাখা যায়, আমি কিন্তু সেই চেষ্টাটা সবসময়ই করি। যে আপনার কমিউনিটিকে নেট অ্যান্ড ক্লিন রাখার জন্য আনইউজুয়াল পিপল যারা থাকবে অবশ্যই তাদেরকে ডিসকারেজ আপনাকে করতে হবে। তারা যদি আজকে ইনকারেজ হয়, তাহলে এই ইন্ডাস্ট্রির মধ্যে, কমিউনিটির মধ্যে যখন আনইউজুয়াল পিপল ঢুকে যাবে, তখন কিন্তু এখানে বিশৃঙ্খলতা তৈরি হবে, কমিউনিটির ডিমান্ড কিন্তু কমে যাবে। তখন আমাদের যে উদ্দেশ্য ভ্যালুয়েশন ক্রিয়েট করা, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না। থ্যাংক ইউ তো সো এই মাচ জন্য মাঝে মধ্যে আপনাকে আমি সময় নিয়েছিলাম 1 ঘন্টা, বাট আচ্ছা, যাই হোক, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। আপনার কোনো সমস্যা আছে কিনা ভাইয়া? যদি আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি ফ্যামিলিকে মানে অলরেডি আজকে সময় দিয়ে দিয়েছি। একদম সকালে আমার ক্লায়েন্ট মিটিং ছিল, সেই ক্লায়েন্ট মিটিং থেকে আমি নামাজের পরে ফিরছি। ফেরার পর থেকে আসলে ফ্যামিলির সাথেই ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে বাসায় আসলাম। দেখতেছেন এই যে পাঞ্জাবি পরে আছি, ফ্যামিলি নিয়ে ঘুরে টুরে এসে ফ্রেশ টু এসে এটাতে বসলাম, সমস্যা নাই। আপনার হচ্ছে আমি কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। কমিউনিটি নিয়ে কথা বলছিলাম, কমিউনিটির পরিবেশ নিয়ে। আচ্ছা, তো আমাদেরকে সবসময় রাখতে হবে, চিন্তা করতে হবে যে হচ্ছে কমিউনিটিকে নেট অ্যান্ড ক্লিন রেখে কিভাবে এখান থেকে এটাকে ইউটিলাইজ করা যায়, কিভাবে সেখান থেকে ভ্যালু ক্রিয়েট করা যায়, কিভাবে আমরা সেখান থেকে শিখতে পারি। আপনি আজকে রিয়েক্ট শিখলেন, আপনি রিয়েক্ট সুমিত ভাইয়ের কাছে শেখেন, হট এভার আমার কাছে শেখেন, হট এভার আপনি আনিসুল ভাইয়ের কাছে শেখেন, যার কাছেই শেখেন ভাই শেখেন, আমার কাছেই শিখতে হবে। টিউটোরিয়ালের মধ্যেই ভাইয়া, প্রত্যেকের টিউটোরিয়ালের মধ্যেই কিন্তু হ্যাঁ কোনো না কোনো পয়েন্ট আছে যেটা আপনি জানেন না, শিওর পাবেন, আপনি 3টা প্লেলিস্ট দেখেন পাবেন না। এবং এই সময় এখানে কিন্তু ভাইয়া পুরো কমপ্লিট জ্ঞান হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু কেউ কমপ্লিট জ্ঞান হয়। আমি সবসময় সাজেস্ট করব যে কেউ যদি আমার রিয়েক্টেড টিউটোরিয়াল দেখে থাকেন, তাহলে সুমিত ভাইটাও দেখেন, আনিসুল ভাইটাও দেখেন। কারণ সবচেয়ে বড় কথা আমরা নিজেরাও কিন্তু দেখি, আমি নিজে দেখি, কিন্তু আমি আব্দুল ভাইয়ের টিউটোরিয়াল দেখছি, আমি আনিসুল ভাইয়ের টিউটোরিয়ালও দেখেছি, আমি ঝঙ্কার ভাইয়ের টিউটোরিয়াল দেখার সুযোগ হয় নাই, বাট ঝঙ্কার ভাইয়ের মোটিভেশনাল ভিডিও আমি দেখেছি, ঝঙ্কার ভাইয়ের পাইথনের যেসব মজার মজার জিনিস দেখে আমি দেখি, ভালো লাগে। সো সমস্যা তো নাই ভাই, মানে আমাদের এত ক্রাইসিসের মধ্যেও আমার একটা কথা বললে পিছন দিকে বাচ্চা আমাকে পাগল করে ফেলে, প্লাস সারাদিন তো আমাকে কোম্পানি নিয়ে থাকতে হয়, বাট তারপরেও আমি যেহেতু একটু সময় পাই, আপনারা কেন সময় পান না এটা আমার মাথায় আসে না, মানে আপনাদের এত কেমনে অভাব? হ্যাঁ, আমি একটা টিউটোরিয়াল মনে করেন যে একটা জিনিস আমি বলবো যে আমি 3 বছর ধরে ইউটিউবিং করতেছি, 3 বছর ধরে টিউটোরিয়াল বানাচ্ছি। আমার কমিউনিটির কাছে আমি প্রশ্ন করব যে আমার সঙ্গে শিখতেছেন বা আমার কমিউনিটিতে রেগুলার আমার সঙ্গে লার্ন করতেছেন গত 2 বছর ধরে, এরকম অনেকে আছেন, এরকম হাজার হাজার প্রোগ্রামার আছেন বা লার্নার আছেন যারা 2 বছর ধরে আমার টিউটোরিয়াল দেখতেছেন। আমার প্রশ্ন হচ্ছে 2 বছরে আমি কতগুলো টিউটোরিয়াল বানাইছি, আমার প্রোগ্রেস কতটুকু, আর আপনি শিখেছেন কতটুকু? আপনাকে শিখতে হবে, এই ক্যালকুলেশনে আপনাকে আসতে হবে। এবং শেখার জন্য আমি বলবো যে রাব্বিল ভাই রিয়েক্টের এই টপিকগুলো বানাইছে শুধুমাত্র এই টপিকই শিখতে হবে, সুমিত ভাই যেগুলো বানাইছে ওগুলো শেখা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমি অনেক টপিক বানাইছি, অনেক টপিক সুমিত ভাই বানাইছে, আনিসুল ভাই বানাইছে,
সবার টপিকের ভেতরে কিন্তু সবার গুলোই কিন্তু ইউনিক, সবগুলোর ভেতর থেকে কিন্তু আপনার শেখার অনেক কিছু আছে। অনেক টপিক আছে আমি মিস করে গেছি, অনেক টপিক আছে হয়তো সুমিত ভাই মিস করে গেছে, হয়তো আমি কভার করে গেছি, অনেক টপিক হয়তো আনিসুল ভাই কভার করে গেছে। ঘটনা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং বিষয়টা তো ছোট না। তো আসলে একটা টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আপনারা যে বলেন যে কমপ্লিট, আসলে এখানে আমি সবসময় বলি কমপ্লিট বলে কিছু নাই, কমপ্লিট নাই। হ্যাঁ, কমপ্লিট বলে আসলে কিছু নাই। আপনারা সবসময় জিজ্ঞেস করেন যে ভাই কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ দেন, আমি বলবো ভাই কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ বলে কোনো টিউটোরিয়াল সিরিজ পৃথিবীতে নাই, কোনো কিছু। এই প্রোগ্রামিং জিনিসটা কমপ্লিট না, কমপ্লিট বলে কিছু নাই। এখানে শেখার শেষ নাই, কাজেরও শেষ নাই। আমি যদি সারা জীবন ওই রিয়েক্ট নিয়ে টিউটোরিয়াল বানাই, তা আমার টিউটোরিয়াল বানানোই শেষ হবে না। আমাদের কাজ হচ্ছে আপনাকে একটা রাস্তায় উঠায় দেওয়া, আমাদের কাজ হচ্ছে আপনাকে একটা ট্র্যাকে উঠায় দেওয়া। সেই ট্র্যাকে উঠায় দেওয়া পর্যন্ত বা রাস্তায় তুলে দেওয়া পর্যন্ত যা যা দরকার আমরা তো সেই রিসোর্সগুলো আপনাকে প্রোভাইড করতেছি। আপনাকে সাইকেলে আমি উঠাই দিছি, সাইকেল কিভাবে চালাতে হয় আমি শিখাই দিছি। এখন আপনি সাইকেল নিয়ে কোথায় ঘুরতে যাবেন সেটা তো আমি শিখাতে পারবো না। সাইকেল নিয়ে ঘুরতে যাবেন সেটা আপনাকেই ঘুরতে যাইতে হবে। তো এই যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে, এই ধারণাগুলো থেকে বেরোয় আসতে হবে যে কমপ্লিট বলে কোনো কিছু আসলে নাই। আমাদের সবার উদ্দেশ্য ভ্যালুয়েশন ক্রিয়েট করা, আপনাকে একটা ট্র্যাকে উঠায় দেওয়া, দেন তারপরে নিজের রাস্তা নিজেকেই হাঁটা লাগবে। এক্স্যাক্টলি সেটাই। এবং সব ক্ষেত্রে জীবনে আমরা তাই করছি আসলে, আমরাও নিজেদের রাস্তা নিজেরাই হাঁটছি, আপনাকেও হাঁটতে হবে। এক্স্যাক্টলি। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে প্রায় 2টা ঘন্টা সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে কথা বলে মানে অনেক ব্যাপারে আশা করি ক্লিয়ার হয়েছে, এবং কমিউনিটি অনেক কিছু শিখেছে আজকে, অনেক কিছু বুঝতে পেরেছে আশা করি। ভালো ভালো ব্যাপারগুলাই হয়তো নিয়েছে, আর খারাপ ব্যাপারগুলো যদি কিছু যেয়ে থাকে তার জন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, রাব্বিল ভাইয়ের পক্ষ থেকে আমি সরি চেয়ে নিলাম আর কি, যদি কষ্ট দিয়ে থাকে। যদি আমাদের কথায় কেউ হার্ড হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকে সেজন্য আমিও দুঃখিত অবশ্যই। কিন্তু আমি সবসময় বলবো যে হচ্ছে শিক্ষা সবসময় মিষ্টি হয় না, শিক্ষা মিষ্টিও হয় তিতাও হয়। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন, স্কুলে আপনার ধরেন অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেকগুলো সাবজেক্ট ছিল। সব সাবজেক্ট কি আপনার ভালো লাগতো? ভালো লাগতো না। কিছু সাবজেক্ট আপনার মিষ্টি লাগতো, কিছু সাবজেক্ট আপনার তিতা লাগতো। তো শিক্ষা এমন একটা জিনিস যে এখানে কিছু জিনিস আপনার মিষ্টি লাগবে, কিছু তিতা লাগবে। তিতা লাগবে দেখে যে আপনি ওটা শিখবেন না তা তো না, ওটা শিখতে হবে আপনাকে। তিতা লাগলেও তিতাটা মাইনে নিয়ে আপনাকে শিখতে হবে। সাপোজ আপনার অঙ্ক ভালো লাগে না, তারপরেও কিন্তু অঙ্ক আপনার করতে হয়েছে। আপনার বায়োলজি, আমার বায়োলজি পড়তে ভালো লাগতো না, এসএসসি তো ভালো লাগতো না, ইন্টারমিডিয়েটও ভালো লাগতো না, তারপরে কিন্তু বায়োলজি আমাকে পড়তে হয়েছে। কেন পড়তে হয়েছে? কারণ আমার ভালো রেজাল্ট করতে হবে। তো ঘটনা হচ্ছে আমার ওই প্রোগ্রামিংটা ভালো লাগে না দেখে যে আমি ওটা শিখবো না, বিষয়টা সেটা না। আপনার ক্যারিয়ার গ্রো করার জন্য, আপনার ভ্যালুয়েশন ক্রিয়েট করার জন্য আপনার যা যা শেখা দরকার আপনি শেখেন, এবং শেখাটা সবসময় কন্টিনিউয়াসলি থাকতে হবে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি লার্ন করি। এবং আমার যে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে আমাদের জব রেসপন্সিবিলিটি, সেই জব রেসপন্সিবিলিটি তো আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজগুলোই আমি সবথেকে বেশি করি। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমি অনেক কিছু শিখি। অনেকে বলে যে রাবিল ভাই একবার অ্যান্ড্রয়েড বানায়, একবার রিয়েক্ট বানায়, একবার লারাভেল বানায়, এরকম কেন? একটা মানুষ এতগুলো কিভাবে পারে? তো পারার পেছনে কারণ হচ্ছে আমি কন্টিনিউয়াসলি শিখি, এবং আমি এখনো শিখছি। শেখার তো ভাই শেষ নাই। আমরা শিখছি, আমরা আমাদেরকে ডেভেলপ করছি, এবং সেই নলেজগুলো আপনাদেরকে শেয়ার করতেছি যাতে আপনারাও ডেভেলপ হতে পারেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের এই ইভেন্টে সম্ভবত ভাইয়ার হচ্ছে। আচ্ছা, এনিওয়েজ সবাইকে আজকে এবং শেষ পর্যন্ত অনেকেই ছিল, শুরু থেকে যারা ছিল আশা করি সবাই ছিল, দেখা যাচ্ছে এখনো অনেকেই আছে, রাত হয়ে গেছে, আর সময় নিব না। এবং ভাইয়া আর একদিন যদি কখনো আপনার সময় আপনি সুমিত ভাই, আপনি যে মানে এই যে ইয়াটা নিয়েছেন, যে আয়োজনটা করেছেন, এই যে টক উইথ সুমিত, এখান থেকে কিন্তু আমাদের অনেক এইটার যদি আমি মানে বেনিফিট ইঞ্জিনিয়ারিং করতে যাই, যে আপনার এই যে এপিসোডটা, এই এপিসোডের যদি আমি বিজনেস ভ্যালুয়েশন করতে যাই, আমি যদি এটার বেনিফিট ইঞ্জিনিয়ারিং করতে চাই, তাহলে এটা কিন্তু অনেক হাইলি বেনিফিটেড হবে, এবং আমরা নিজেরাও বেনিফিটেড হব, আমাদের কমিউনিটির লোকজনও বেনিফিটেড হবে, এবং আমার মনে হয় পুরো দেশের লোকজন বেনিফিটেড হবে যারা এই সেক্টরে আছে। এবং নট অনলি যারা প্রোগ্রামার তারাই যে বেনিফিটেড হবে তা না, যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু বেনিফিটেড হবে, যারা ব্যবসায়ী আছে তারাও বেনিফিটেড হবে। তো আমার মনে হয় রাইট। তো আমার মনে হয় আমি যে টপিকটা দিয়ে শুরু করেছি আজকের আলোচনা, বিজনেস ভ্যালু, আমার মনে হয় এই টপিক নিয়ে আমাদের আরো আলোচনা হতে পারে, যাতে করে যারা বিজনেসম্যান আছে বা যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা বোঝাতে পারি যে আপনার কোম্পানিতে সফটওয়্যারের প্রয়োজন আছে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের প্রয়োজন আছে, তাহলে তাদের কাছে আমাদের যেরকম ডিমান্ড বাড়বে, আমরা যেরকম উপকৃত হবে, তারাও কিন্তু
সেম ভাবে উপকৃত হবে। এবং আমার মনে হয় আপনার একটা প্রত্যাশা মানে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে একদিন সফটওয়্যার রিকোয়ারমেন্টের উপর যেরকম বাইরের সমস্ত কোম্পানিতে সফটওয়্যার রিকোয়ারমেন্ট নামে কিন্তু ইনভয়েসে একটা আইটেম থাকে, হ্যাঁ, যে এইটার জন্য এত টাকা চার্জ করেছে সফটওয়্যার কোম্পানি। তো আমি আশা করব যে বাংলাদেশেও একদিন আমরা সফটওয়্যার কোম্পানি হিসাবে এটা করতে পারবো। যেমন আমি অ্যানালাইজিং থেকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করেছি ভাইয়া, অনেক কোম্পানি আচ্ছা। কিন্তু ওটা নেয়নি। এইটা কি আবার, এইটা তো কেউ দেয়নি, আমিও শিখতে পারিনি। তো আশা করি একদিন পারবো আর কি, এই প্রত্যাশা থাকবে। আর ভাইয়াকে অনেক শুভকামনা এবং ভাইয়ার বাচ্চা আপনি এই ফ্যামিলি সবার জন্য দোয়া থাকলো আর কি। আয়োজনটা কন্টিনিউ করেন, আরো নতুন নতুন টপিক নিয়ে আসেন, এবং কন্টিনিউয়াসলি হোক, এটা কন্টিনিউয়াসলি হোক। আমি আজকে সময় দিয়েছি, ফার্দার হয়তোবা নেক্সট টাইম আরো কোনো হয়তোবা এপিসোডে হয়তোবা অন্য কোনো টপিক নিয়ে আসবো। এটা আপনি কন্টিনিউ করেন। এখান থেকে যদি মানে এখান থেকে কমিউনিটি মানে সবাই টেক নন টেক সব ধরনের পিপুলই এখান থেকে খুব হাইলি বেনিফিটেড হবে আমাদের এই আলোচনাগুলো থেকে। তো যাই হোক সুমিত ভাই, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ দেখছিলেন, সবাইকে ধন্যবাদ। আজকে যারা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।